শুভ সন্ধ্যা বাংলাদেশ আর আমাদের নর্থ আমেরিকায় শুভ সকাল। আজকে আমরা একটু দেরিতে শুরু করেছি। আমি জানি বাংলাদেশে একটু রাত হয়ে গেছে, রাত 9টা। তারপরেও আমরা ভাগ্যবান এবং আমি বলবো যে আমরা খুবই কি বলবো আমরা খুব আপ্লুত যে আমরা ডক্টর সাইমন জাকারিয়াকে পেয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আদিবাসী সাহিত্য এবং ভাষা সাহিত্য নিয়ে অনুষ্ঠান। তো আজকে আমরা ওনার কাছ থেকে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, পুরো গ্লোবাল প্রেক্ষাপটে আদিবাসীদের লোক সংস্কৃতি বা লোক সাহিত্য সম্পর্কে বা বাংলাদেশে কিভাবে চর্চা হচ্ছে, কেন গুরুত্বপূর্ণ এ সম্পর্কে ওনার কাছ থেকে আমরা শুনবো। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্রথমে আয়োজকদের পক্ষ থেকে ডক্টর সাইমন জাকারিয়াকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আমাদের সাথে আছেন পিপিল নপেক, উনি একজন গবেষক, লেখক, কবি, আমাদের সংগঠকদেরও একজন, উনি কলকাতায় আছেন কবিরিনে। উনার কাছ থেকে আমরা প্রথমে শুনবো আমাদের আদিবাসীদের মধ্যে লোক সংস্কৃতি বা লোক সাহিত্য কেন প্রয়োজন বা কি কেন দরকার, এবং ডক্টর সাইমন জাকারিয়া সম্পর্কে উনি কিছু বলবেন এবং শুভেচ্ছা বক্তব্য বলবেন। এবার আমরা সরাসরি চলে যাই পিপিল নপেকটার কাছে। দাদা প্লিজ। ধন্যবাদ আমাদের হামম প্রমোদ দাদাকে, যিনি আয়োজক কমিটির পক্ষে আছেন আজকে। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ দাদা, একদম ক্লিয়ার। আচ্ছা, আয়োজন কমিটির পক্ষে আছেন প্রমোদ দাদা। আজকের এই আদিবাসী সাহিত্য নিয়ে, যে লোক সাহিত্য নিয়ে আলোচনা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য গবেষক এবং বিশিষ্ট লেখক ডক্টর সাইমন জাকারিয়া, যিনি বাংলা একাডেমির পরিচালক। আরো যারা আজকে অনলাইনে শুনছেন, আপনাদের সকলকে আমি আজকের এই আয়োজনের পক্ষ হয়ে এবং আজকে যারা আমরা উপস্থিত আছি আমাদের পক্ষ হয়ে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে বিষয়টি নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের আদিবাসী লোক সংস্কৃতির চর্চা এ বিষয়ক, অথবা বাংলাদেশের লোক সাহিত্য, লোক সংস্কৃতি কেন চর্চা প্রয়োজন, এই বিষয়ে আমাকে বলেছেন দু এক কথা বলতে। এখানে যিনি প্রধান আলোচক আছেন ডক্টর সাইমন জাকারিয়া, উনার সামনে আমি কি বলবো আমি জানি না, তবে আমি যতটুকু জানি আমার এই ক্ষুদ্র জ্ঞানে এবং ক্ষুদ্র এই অনুসন্ধানে বা গবেষণায় আমি যতটুকু জানি সেটাই শুধু বলবো। আমরা জানি যে যদি সাহিত্য, এই লোক সংস্কৃতি নিয়ে আলোচনা করি, তাহলে আমি যে যতগুলো বই পড়েছি সেখানে প্রায়শই আমি পেয়েছি যেটা বাংলাদেশের লোক সংস্কৃতি চর্চা এবং সংরক্ষণের যে চাহিদা বা প্রয়োজনীয়তা, সেটা কিন্তু প্রাথমিকভাবে ইউরোপীয়রা কিন্তু বাংলাদেশকে সেই উদ্বুদ্ধ করেছেন। বিশেষভাবে বাংলাদেশে যে উপনিবেশিক যে যুগ, সেই যুগেই কিন্তু বাংলাদেশের এই লোক সংস্কৃতিকে সংরক্ষণের যে ইতিহাস সেটা গড়ে ওঠে। আর আরো দেখি যে বাংলাদেশে যে সমস্ত সংস্কৃতি এখানে বা সংস্কৃতায়ন হয়েছে, আমি ডক্টর ওয়াকিল আহমেদ, ওনার যে পিএইচডি থিসিস বাংলার লোক সংস্কৃতি, ওখানে আমি কিছুটা পেয়েছি যে বাংলাদেশে কিভাবে এই এলাকার আদিবাসী বা উপজাতি, উনি অনেকবারই উপজাতি কথাটা ব্যবহার করেছেন, তাদের যে সংমিশ্রণে এবং আদিবাসী উপজাতির সংস্কৃতি, লোক সংস্কৃতি বা যত কাহিনী বা তাদের নাট্য কাহিনী, তাদের সংমিশ্রণে ধীরে ধীরে এই বাংলার আবহমান কালে একটা সংস্কৃতি দাঁড়িয়েছে। এটা ওনার কথা বলেছেন যে সেইভাবে দাঁড়িয়েছে, এবং আজ একটা সমৃদ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি। আজকে যে বিষয়টা আদিবাসী লোক সংস্কৃতি, আমি গারো সম্প্রদায়ের, যেহেতু মূলত আমার প্রধান গবেষণা বা আমার লেখালেখিটা গারোদেরকে কেন্দ্র করেই বেশি
হয়েছে বা আমি চর্চা করেছি। কিন্তু পাশাপাশি আমার বাংলাদেশের অন্যান্য আদিবাসীদেরও মানে কিছু কিছু পড়ার সুযোগ হয়েছে বা কিছু কথা বলার সুযোগ হয়েছে। বাংলাদেশে এই আদিবাসী জনগোষ্ঠী এই বাংলার আবহমান কাল থেকেই কিভাবে লোক সংস্কৃতির চর্চা করেছে সেই বিষয়গুলো যদি আমরা দেখি, যদি গারোদের কথাই বলি, গারোদের কিন্তু প্রায় ৭,৫০০ বছরের কিছু ইতিহাসের প্রামাণ্য পাওয়া যায় বা কিছু পৌরাণিক কাহিনী পাওয়া যায়। আবার খ্রিস্টপূর্ব ৩৫০০ বছর আগে বা ২৫০০ বছর আগেরও কিছু কিছু মানে পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায়। এটা শুধু গারোদের কথা বললাম। তদ্রুপ বৃহত্তর ময়মনসিংহ আমরা যেগুলো দেখি, গারো, হাজং, কোচ, বর্মন, ঢালু, বানাই, এই ৭টি আদিবাসী জনগোষ্ঠী আছে বৃহত্তর ময়মনসিংহে। এই তাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা কিন্তু মানে ধীরে ধীরে বিকশিত হয়েছে। বিকশিত এই জন্যই বলছি যে তারা নিজেরা যেটা চর্চা করত, নিজেরা যেটা তাদের ধারণ করত, সেটা কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীরা সেটা জানার সুযোগ পেয়েছে। এর জন্য আমি বলছি বিকশিত। আসলে এই সংস্কৃতিটা অনেক দিন আগে থেকেই তারা হাজার হাজার বছর ধরে চর্চা করেছে। ধরি যে কৃষি ব্যবস্থা, গারোদের কৃষি ব্যবস্থা, গারোদের যে পূজা পার্বণ বা তাদের যে বিভিন্ন আচার অনুষ্ঠান সবকিছুই কিন্তু কৃষিকে কেন্দ্র করে হয়েছে। তদ্রুপ হাজংদেরও কিন্তু একইভাবে কৃষিকে কেন্দ্র করেই হয়েছে। অন্যান্য আদিবাসী গোষ্ঠীও কিন্তু যারা পাহাড়ি অথবা সমতল বা যারা গিরি বা উপত্যকা যেখানেই বসবাস করুক না কেন, তারা কিন্তু কৃষি এবং তাদের শিকার, তাদের খাদ্যের অন্বেষণ, এগুলোকে কেন্দ্র করেই কিন্তু লোক সংস্কৃতি তাদের চর্চা হয়েছে। যেমন ধরি গারোদের যদি বিষয় ধরি, গারোদের যে ওয়ানগালা, একটা পার্বণের কথাই শুধু বলি, অন্যান্য নাইবা বললাম। ওয়ানগালাটা কিভাবে সৃষ্টি হয়েছে? ওয়ানগালা হলো যে যখন ফসল তারা মাঠ থেকে বা জমি থেকে সংগ্রহ করেছে, তে মিশি শালজংকে ধন্যবাদের জন্য বা থ্যাংকস গিভিং যে অনুষ্ঠান, এই ধন্যবাদের জন্য কিন্তু ওয়ানগালা উৎসব তারা আয়োজন করেছে। তার মানে এই সংস্কৃতি, লোক সংস্কৃতির দাঁড়িয়েছে এই কৃষিকে কেন্দ্র করে। এরকম অন্যান্য জাতি গোষ্ঠী বিষয়ে হাজংদেরও অনেক পার্বণ বা উৎসব কিন্তু এই কৃষিকে কেন্দ্র করে। এর জন্য এই কৃষি ব্যবস্থাপনায় এই আদিবাসীদের লোক সংস্কৃতি বা সংস্কৃতি যাই বলি না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বলি যে আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা বিশেষভাবে দেখেছি গারোদের ভূমি ব্যবস্থাপনা সবসময় একটা কমন প্রপার্টি হিসাবে হয়েছে। মানে এটা কোনো ব্যক্তিগত প্রপার্টি না। একটা পাহাড়, যেমন নকরেক, আমি নকরেক, এই নকরেকদের এই পাহাড় মানে নকরেক মাহারি, এটা কিন্তু আমি থিওপিল নকরেক আমার একার না, বা আমি বাবুল নকরেক আমার একার না, এরকম এটা কিন্তু আমার মাহারি প্রপার্টি। আমি চাইলেই সে প্রপার্টি বিক্রি করতে পারবো না, আমি চাইলেই সে প্রপার্টি অন্যকে হস্তান্তর করতে পারবো না। আমার মানব বা মাহারি তারা সেটা সিদ্ধান্ত নিয়ে যা করার করবে। এটাও কিন্তু একটা লোক সংস্কৃতি মানে চলে এসেছে। এরকম অনেক লোক সংস্কৃতি আছে, যেমন যত পূজা পার্বণ, পূজার মধ্যে বিভিন্ন দেব দেবতার, যেমন প্রকৃতিকেই সাধারণত গারোরা বেশি পূজা করেছে। প্রকৃতি মানে গাছ, পাহাড়, তারপর ঝর্ণা, সূর্য, চন্দ্র, এইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে। মানে তাদের মধ্যে এই বিশেষভাবে গারোদের মধ্যে এই তাদের প্রতি যে একটা মানে বলতে পারি অর্চনা বা তাদের প্রতি আনুগত্য, এটা কি প্রকাশ পেয়েছে। আমি যেটা আমার এমফিল থিসিস করতে গিয়ে যে তথ্যগুলো পেয়েছি গারোদের বিষয়ে, হয়তো আপনাদের দেখেছেন বইটা, এটা হলো গারো সংস্কৃতির জীবনবাদ পর্যালোচনা, মানে লাইভ ইন গারো কালচার, মানে জীবনকে কিভাবে দেখে গারো সংস্কৃতিতে। এটা শুধু গারোদের কথা বলছি না, অন্যান্যদেরও কিন্তু এরকমই। মানে যেমন মানুষ জন্ম নিবে, শিশু জন্ম নিবে, এই জন্ম নেওয়ার জন্য কিন্তু অনেক আচার আছে,
অনেক কালচার আছে। যেমন একজন মা যখন সে গর্ভবতী হয়, তার 4 মাস বা 6 মাস আগে থেকেই চুজাঙ্গি, চুজাঙ্গি হলো জীবন মত, মানে একজন শিশু জন্ম নিবে, তার জন্য একটা বড় হাঁড়িতে ভাত দিয়ে একটা পানীয় বা মদ তৈরি করা হয়। আমরা মদ সাধারণত বলি না, আমরা চু বলি। ভাত দিয়ে তৈরি করা হয়, এবং এটা যেদিন শিশু জন্ম নিবে সেই দিন ওই হাড়ির যে চু এর 1 ফোঁটা কিন্তু নবজাত শিশুকে তার জিহ্বায় দেওয়া হয়, এবং জিহ্বায় দেওয়া হলে তার মানে সে গারত্ব বরণ করলো। ওই 1 ফোঁটা চু বিচ্ছি দেওয়া না পর্যন্ত কিন্তু সে গারো না। এটা ছিল গারোদের যুগ যুগ ধরে কালচার। এখন শহরে এসে ওই তাদের কালচার বা লোক সংস্কৃতিটা সরে যাচ্ছে, কিন্তু এটাই এখনো চুজাঙ্গি হিসাবে গ্রামে এখনো কিন্তু প্র্যাকটিস করা হয় বা চর্চা করা হয়। এই যে জীবন মদ, এটা আবার মদ শুনলে অনেকে মনে করে যে না জানি কি খারাপ খারাপ জিনিস বা খারাপ পানীয় ব্যবহার করতেছে, কিন্তু আমাদের কালচারে কিন্তু এটা খুব সম্মানীয় পানীয়। যেমন জন্মের সময় এই কালচার, অথবা বিয়ের সময় লাগবে এটা, আবার মৃত্যুর সময়ও লাগবে। মৃত্যুর সময় যে গারদের যে মৃতদেহ, এই মৃতদেহ কিন্তু পানি দিয়ে গোসল করানো হয় না, ইদানিং পানি দিয়ে গোসল করানো হচ্ছে। এই যে চু বিচ্ছি যেটা একবারে জিস্ট বের করা হয় ওই হাড়ি থেকে, ওই চু বিচ্ছি দিয়ে কিন্তু মৃতদেহ স্নান করানো হয় গারদের। এবং এটা করবে মাহারির যে গোষ্ঠীর যে মা জাতীয় মা বা বোন বা ভাগ্নি, তারা কিন্তু এই মৃতদেহকে চু বিচ্ছি দিয়ে স্নান করাবে। এটা হলো একটা লোক সংস্কৃতি, এবং এখনো কিন্তু চু বিচ্ছি দিয়ে অনেক জায়গায় করা হচ্ছে না, পানি দিয়ে করানো হচ্ছে, কিন্তু এটা আবার মাহারির লোকেরাই করাবে। এটা হলো গারোদের একটা লোক সংস্কৃতি, এবং এটা হাজার হাজার বছর ধরে কিন্তু চলে আসছে। সুতরাং এই লোক সংস্কৃতি গুলো কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। আবার আমি দেখেছি যে আমাদের অন্যান্য যে আদিবাসী জনগোষ্ঠী আছে, ধরি সান্তাল বা উরাও অথবা মুন্ডা, মাহালি, পাহাড়ি, আবার পার্বত্য চট্টগ্রামে যারা আছে, তাদেরও কিন্তু নিজস্ব লোক সংস্কৃতি আছে বা সংস্কৃতি আছে। বিশেষভাবে এই জন্মের সময়, শিশু জন্মের সময় এক ধরনের, বিয়ের সময় আরেক ধরনের, এবং মৃত্যুর সময় আরেক ধরনের, এইগুলো আমি পেয়েছি। আর এছাড়াও কিন্তু আমাদের লোক সংস্কৃতির যেমন বিভিন্ন নৃত্য, প্রত্যেকটা বাংলাদেশে যে প্রায় 50টার অধিক, কেউ বলে 57টা, কেউ বলে 50টা, 52টা, এরকম যাই বলি না কেন, এই 50টার অধিক যে আদিবাসী জনগোষ্ঠী আছে, সবাই কিন্তু তার নিজস্ব সংস্কৃতিতে বেড়ে উঠছে। নিজস্ব সংস্কৃতি বলতে নিজস্ব ভাষা, নিজস্ব খাদ্য, নিজস্ব পানীয়, নিজস্ব পোশাক, নিজস্ব যুদ্ধ অস্ত্র বা ব্যবহার্য কাপড় চোপড়, মানে পোশাক যেগুলি বলি, অলংকার, সব কিন্তু নিজস্ব আছে তাদের। যদিও শহরে এসে আমরা অনেক সময় দেখছি যে আমরা অন্যের পোশাক পরিচ্ছদ ব্যবহার করছি, আধুনিক পোশাক পরিচ্ছদ ব্যবহার করছি, কিন্তু প্রত্যেকটা জাতি গোষ্ঠীরই নিজস্ব ব্যবহার্য এই সংস্কৃতির অঙ্গ বা উপাদান রয়েছে, আমরা সেইগুলি দেখতে পাই। কিন্তু যেটা আমাদের এখন বর্তমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো আমরা আমাদের ভাষাকে চর্চা করতে পারছি না। আমরা আমাদের যে পোশাক পরিচ্ছদ সেটাকে ধরে রাখতে পারছি না, কারণ এটা উৎপাদন করতে গেলে যে ব্যয়বহুল বা যে সুযোগ সুবিধা দরকার, যে বাজারজাতকরণে যে সুবিধা দরকার, সেগুলি কিন্তু আমাদের এখন আর নেই সেভাবে, বা সুযোগ পাচ্ছি না। আরেকটা হলো আমরা এই বিশেষভাবে যে নৃত্যের কথা বলছেন, নৃত্য পরিবেশন করতে গেলে আমাদের যে সমস্ত বাদ্যযন্ত্র দরকার, যে সমস্ত পরিবেশ দরকার, বা এই যে পূজা পার্বণ দরকার, সেগুলো কিন্তু আমরা করতে পারছি না। এটা হলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাই আমি মনে করি যে আদিবাসীদের এই লোক সংস্কৃতি আমরা যেভাবে এখন চর্চা করছি, যেমন গারোদের কথা যদি বলি, ওয়ানগালা আমরা ঢাকা শহরে 4টা ওয়ানগালা করি। 4টা ওয়ানগালা কিন্তু সেই আদি ওয়ানগালার মতো আর করতে পারছি না।
এটা সিম্বলিক হিসাবে করছি, যদিও অন্যান্য বিশেষভাবে নাচ গান থাকছে, কিন্তু আদি ওয়ানগালা যেভাবে পুরোহিত বা খামাল যেভাবে আয়োজন করতেন সেভাবে কিন্তু করা যাচ্ছে না, যেহেতু আমরা এখন অনেকেই খ্রিস্টান হয়ে গেছি বা অনেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি। আমাদের অনেক সংস্কৃতিকে আমরা হয়তো কেউ কেউ সেইভাবে নিজেরা আর ধরে রাখছি না। আবার যদি দেখি, আমি মনে করি ডক্টর সাইমন জাকারিয়া যেহেতু উনি বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে গবেষণা করে, উনি আরো কিছু বলবেন। আমি এজন্য বিস্তারিত অন্যান্য জাতিগোষ্ঠীর বিষয়ে বলতে পারছি না বা বলতে চাচ্ছি না স্বল্প সময়ে। আমি শুধু এটুকু বলতে চাই, সংস্কৃতির যে বড় উপাদান ভাষা, এই ভাষাকে যদি আমরা ধরে রাখতে না পারি এই আদিবাসী জনগোষ্ঠী, হয়তো একদিন আমাদের এই সংস্কৃতিও হারিয়ে যাবে। কারণ ভাষা হলো প্রধান উপাদান সংস্কৃতির, অন্যান্য উপাদানগুলো হলো এরপরে আসে। যেমন এখন কোচ ভাষা কিন্তু হারিয়ে গেছে বললেই চলে, যদিও সামান্যভাবে চর্চা করা হচ্ছে। রাংটিয়াতে দেখি, আমাদের শেরপুরের ঝিনাইগাতি রাংটিয়া এলাকায় তারা এখনো ব্যবহার করে, কিন্তু এই ভালুকা, সখীপুর, গাজীপুর, কালিয়াকুর ওই এলাকার কোচ যারা আছেন তারা কিন্তু আর ভাষা বলতে পারেন না। হয়তো যারা একান্তই অনেক বয়স্ক তারা বলে যে হ্যাঁ আমাদের ভাষা ছিল, ও অল্প স্বল্প বলতে পারেন, কিন্তু হারিয়ে ফেলছে। তাহলে এই যে সংস্কৃতির বড় উপাদান কিন্তু আমরা হারিয়ে ফেলছি। গারোদেরও কিন্তু পুরোপুরি আর সব জায়গায় গারো ভাষা সংরক্ষণ নাই। তদ্রুপ অন্যান্য ভাষাভাষীদেরও যাদের কারোর লিপি আছে, বই নাই, অথবা কারোর নিজেরা বই লিখে লিপি নাই। লিপি বলতে আমরা বর্ণমালা বলি, যেটা গারোদের কিন্তু বর্ণমালা নাই। আমরা রোমান অক্ষরে লিখি, কেউ বাংলা অক্ষরে লিখি, মানে এক একজন এক একভাবে চর্চা। যদিও রোমান অক্ষরটা অনেক বছর, প্রায় 150 বছর আগে থেকে স্বীকৃত। ভারতে যে 8 লক্ষ বা 9 লক্ষ গারো আছে, তারা কিন্তু রোমান অক্ষরে সেটা চর্চা করছে। তাদের ইউনিভার্সিটি স্টাডি, যেটা নেহু ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন হিলস ইউনিভার্সিটি, সেখানে কিন্তু মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি কিন্তু গারো ভাষায় হচ্ছে, এবং সেটা রোমান অক্ষরের চর্চা। আমি বলি সেটাও সমস্যা না যদি আমরা চর্চা করি। যেমন ইউরোপের অনেক ভাষার নিজস্ব বর্ণমালা নেই, তারা রোমান অক্ষরই ব্যবহার করছে, সেটা চলছে। সেটা আমি মনে করি যে আমাদের যে যে ভাষাগুলো একবারে হারিয়ে যাচ্ছে, সেগুলো যদি আমরা বাংলা অক্ষরে হোক বা রোমান অক্ষরে যেভাবে হোক আমরা যদি সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের জন্য সহায়ক। অন্যথায় কিন্তু আমরা হারিয়ে ফেলবো। সংস্কৃতির প্রধান অংশ আমি মনে করি এখনো ভাষা, ভাষার সঙ্গে সাহিত্য। সাহিত্য নিয়ে আমি এর আগেও বলেছিলাম, আমাদের সাহিত্য চর্চার যে সুযোগগুলি অনেক কমে গেছে, আমরা হারিয়ে ফেলছি, বা আগের লোক সাহিত্যগুলো বা পৌরাণিক কাহিনীগুলো আমরা সেভাবে যেগুলি মৌখিক চলে এসেছিল সেগুলি ধরে রাখতে পারিনি। আমি মনে একটু লম্বা বলে ফেলছি। আসলে যেমন ময়মনসিংহ গীতিকা যদি বলি, ময়মনসিংহ সাহিত্যের মানে অনেক কেন্দ্রবিন্দু বলা চলে। সেখানেও কিন্তু অনেক সাহিত্য কিন্তু বাংলা সাহিত্য কিন্তু ওরালি বা মৌখিক ভাবে কিন্তু চলে এসেছে। আমি মনে করি যে আদিবাসীদের সাহিত্য বা লিটারেচারও কিন্তু অনেকেই মৌখিকভাবে চালিয়ে আছেন হাজার হাজার বছর ধরে। তা আমি মনে করি এই সাহিত্যগুলো, এই পৌরাণিক কাহিনীগুলো আমরা যাতে ধরে রাখতে পারি, মানে আমাদের চর্চার মধ্যে রাখতে পারি, আমাদের ডকুমেন্টেশন বা আমরা বই আকারে বা কোনো তথ্য আকারে, গবেষণা আকারে যাতে ধরে রাখতে পারি। তা আমি আর বাড়াতে চাই না। আমি শুধু বলতে চাই আদিবাসী সাহিত্য, সেটা চাকমা, মারমা, ত্রিপুরা বা সান্তাল, উরাও, গারো, মণিপুরি, খাসিয়া যেই হোক না কেন, এই সাহিত্যগুলো বা লোক সংস্কৃতিগুলো যদি ধরে রাখতে চায়, সরকারি পৃষ্ঠপোষকতা জরুরিভাবে প্রয়োজন। আমি এখনো প্রশ্ন করি আমাদের যে মাতৃভাষা ইনস্টিটিউট আছে তাদের কতটুকু মানে সেই উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সেখানে আহ্বান পাইনি। আমি নিজে কয়েকবার গিয়েছি, কিন্তু কোনোদিন আমাদেরকে আহ্বান করেন নাই বা কোনোদিন আমাদেরকে ডাকেন নাই, বা চর্চা হচ্ছে কিনা আমরা জানি না। কারণ সেভাবে পত্র পত্রিকায় যেভাবে আসছে, সেই চর্চা যেভাবে হওয়ার কথা সেভাবে আসছে না। আমি মনে করি সরকারিভাবে জরুরি পৃষ্ঠপোষকতা দরকার। পাশাপাশি বিভিন্ন একাডেমি, যেমন বাংলা একাডেমি, গত তারিখে আমি মহাপরিচালক মহোদয়কে বলেছিলাম এবং প্রমোদদাও বলেছেন যে বাংলা একাডেমি যদি
একটু আমাদেরকে সহযোগিতা করেন, পৃষ্ঠপোষক করেন, আমরা অবশ্যই সেই লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য চর্চা করতে পারবো। আমি এখানেই থামতে চাই। ধন্যবাদ জানাই আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধেয় ডক্টর সাইমন জাকারিয়ার কথা শোনার জন্য অধীর আগ্রহে আছি। উনি বলবেন, কারণ ওনার জ্ঞানের আধার অনেক বড়, এই তুলনায় আমি অতি ক্ষুদ্র নগণ্য, তারপরে আমি মনে করি যে ওনার কাছ থেকে অনেক কিছু শুনতে পাবো। ধন্যবাদ জানাই প্রমোদ দাস সুযোগ দেওয়ার জন্য। মিউট করা আছে প্রমোদ দা, মিউট করা আছে। সরি, হ্যাঁ দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলেছেন। আমরা কি বলবো, এটা নিয়ে আমরা অনেক দিন আলাপ করব, বা আরো কয়েকটা সেশন করব, হয়তো এই মাসে না হলেও আগামীতে। তো আজকে আমার কথা বলা আছে, আমরা সরাসরি ডক্টর সাইমন জাকারিয়ার কাছে যাই। ওনার অনেক গুণ, আমি শুধু কয়েকটুকু বলি। এখন বাংলা একাডেমিতে তো আছেনই, পাশাপাশি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হিসেবে আছেন, তারপরে গবেষণা তো করেই যাচ্ছেন। উনি শুধু আমাদের লোক গবেষক বা ফোকলোর নিয়েই না, উনি নাট্য বিষয়েও আমরা বলি যে বাংলাদেশের একজন পুরোধা। তো যাই হোক, ওনার কাছে আমরা যাই। দর্শকরা অধীর আগ্রহে আছেন ওনাকে শোনার জন্য। ডক্টর সাইমন জাকারিয়া, আমরা গর্বিত আপনাকে পেয়ে। ধন্যবাদ। বিদ্ধভাবে আপনাকে জানাচ্ছি, একটু কিছু দিয়ে ভূমিকা দিয়ে শুরু করেন প্লিজ। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাকে যার মাধ্যমে আপনারা পেয়েছেন তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো, মিঠুন রাকসামকে। তারপরে অবশ্যই হাম্মাম প্রমোদ দার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভার্চুয়ালি একটু মেসেজ চালাচালি বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছিল কথা। মানে আমাদের এখানে যে গবেষণার যে দৃষ্টিভঙ্গি প্রয়োজন সেখানে অনেক খামতি রয়েছে। আর একটু আগে যে থিওফিল নকরেক অসাধারণভাবে আমাদের দেশের আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খুব সুন্দরভাবে বললেন। আসলে জীবনের সঙ্গে কিভাবে তাদের লোক ঐতিহ্য বা সাংস্কৃতিক ঐতিহ্য যুক্ত আছে সেটা আমরা অনেকে বাইরে থেকে ভাবি না বা দেখি না। কারণ প্রত্যেকটা বিষয়ই কিন্তু তার জীবনের অংশ। মানে সংস্কৃতির কোনো কিছু কিন্তু জীবনের বাইরে নয়। যেমন তারা একটা চুর মতো একটি পানীয়, যেটাকে আমি মনে করি মদ বলা উচিত নয়, চুই বলা উচিত। কারণ সেটা তাদের একটা পবিত্র আহ, আহ, পবিত্র বিষয়। কারণ পবিত্র এতটাই যে ওটা জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত ওইটার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেটা কোনো অন্য কোনো মানে সায়েন্স টেকনোলজি দিয়ে তারা তৈরি করেন না। তাদের নিজস্ব একটি লৌকিক জ্ঞান থেকে এই এই চু তৈরি করার পদ্ধতি তারা শিখেছেন এবং সেটাকে তারা ধরে রেখেছেন। সেটাকে অবশ্যই গুরুত্ব দিই। আর আমার সম্পর্কে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলা হলো, আমি তেমন কেউ না, কিছু না। আমি শুধু একজন সামান্য পর্যবেক্ষক। আর আমার দেখাটা দুই রকম ভাবে। একটি, প্রমোদ দা তো বলছেন যে আমি নাট্যকার। আমি প্রথমে শুরু করব আমার নাটকের একটা ডায়লগ দিয়ে। আমার একটি নাটক আছে, সেটা হয়তো যারা একটু খোঁজ রাখেন জানেন, আদিবাসীদের নিয়েই, আদিবাসীদের অধিকার নিয়ে, আদিবাসীদের বঞ্চনা লাঞ্ছনার ইতিহাস নিয়ে। যে বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্রে আমিও একজন বাঙালি, কিন্তু বাঙালিরাই কিভাবে এই দেশের অন্যান্য জনগোষ্ঠীর উপরে কি পরিমাণ নিগ্রহ এবং কি পরিমাণ নির্যাতন করে থাকে তার একটি দৃষ্টান্ত ছিল। আমার একটি নাটক আছে, সেটা হলো যুগান্তর রপালো নাচি। এই নাটকটার একটা দৃশ্য আসে, বাংলাদেশের সব আদিবাসী গোষ্ঠীদেরই পরিচয় এই নাটকের ভিতরে আসে। একদম সমতলের আদিবাসী থেকে শুরু করে একদম কল্পনা চাকমার ওই ঘটনা পর্যন্ত, শেষ পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে একটা ডায়লগ হয়। এইসব নিয়ে আমাদের সংবিধান নিয়েও প্রশ্ন আছে, কিন্তু এই নাটকটা কেউ মঞ্চে আনার সাহস আজও পায়নি। কিন্তু নাটকটার একটি ডায়লগ আমি লিখি, আমি বহুবার কারামে অংশ নিই, ওরাও আহ আহ, এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীদের কারাম উৎসব, যেটা বৃক্ষ পূজা করে তারা। তো বৃক্ষ পূজার সময় তারাও একটু ওই চু জাতীয় এক ধরনের ভাত দিয়ে তৈরি, ভাত এবং গাছরা দিয়ে তৈরি এক ধরনের পানীয় পান করে। এবং পানীয় পান করার পরে একটা সংলাপ দেয় যে একটু ওদের ভিতরে দ্বন্দ্ব হয় যে বাঙ্গাল মুই আর কহবো না, কহবু মোর চ্যাটের বাল। তারা আমাদের সব জমি দখল করে নিয়ে আমাদেরকে বলে ট্রাইবাল। বাঙ্গাল মুই আর কহবো না, কহবো আমর চ্যাটর বাল।
তা আমি এই সংলাপটা লিখি, আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছি। লেখার পরে আমি 3 রাত ঘুমাতে পারিনি। আমি তো আমার নিজেকেই গালি দিয়েছি এই নাটকে। কিন্তু আমার নিজেকে গালি না দিয়ে উপায় ছিল না। কারণ আমি আদিবাসীদের সেই আ নিগ্রহের কথা দেখেছি। যখন আ নওগাঁতে আ সাঁওতাল পল্লীতে বিদ্রোহ হয়েছিল সেই আ এই এই শতাব্দীর আগে। সেই সময় আমি প্রত্যক্ষদর্শী ছিলাম সেই অঞ্চলের। এবং সেই গ্রামে আমি গিয়েছি। এবং সেই আবেগটা আমার ভিতরে কাজ করেছিল এবং সেই গ্রামেই আ আ কারাম উৎসবে অংশ নিয়েছিলাম। যাই হোক, আমি যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, আমাদের দেশের আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যের পাঠ আমি যেভাবে দেখি বা করি, একটু আগে প্রমোদদা বলেছেন যে আমি ইউনিভার্সিটি অফ শিকাগোর ভিজিটিং স্কলার। আমার সৌভাগ্য হয়েছিল আসলে আদিবাসীদের একটি বিশেষ ঐতিহ্য নিয়ে একটি ক্লাস লেকচার দেওয়া ইউনিভার্সিটি অফ শিকাগোর মিউজিক ডিপার্টমেন্টের মিউজিকোলজি ডিপার্টমেন্টের সেশনে। সেখানে আমি মূলত আমার একটি বই আছে জানেন সবাই, প্রাচীন বাংলার বুদ্ধ নাটক। কিন্তু প্রাচীন বাংলার বুদ্ধ নাটক আমি আমি বলতে চাই না। আমি মনে করি কোনো ট্র্যাডিশনই একদম শেষ হয়ে যায় না। কোনো না কোনোভাবে তার অস্তিত্ব থাকে। বাংলাদেশে কোথাও না কোথাও আমরা যে বুদ্ধ নাটকের কথা, সেই নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিসমা হই চর্যাপদে পেয়েছিলাম, সেই বুদ্ধ নাটকের অস্তিত্ব নিশ্চয়ই বাংলাদেশের কোথাও না কোথাও আছে। যেহেতু বাংলাদেশে এখনো অনেক সংখ্যক বুদ্ধিস্ট আদিবাসীদের বসবাস আছে, সেটা সন্ধান করতে 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 আমি দীর্ঘদিন পরে একটি রিচুয়ালের সন্ধান পাই। সেটা চাকমা আদিবাসীদের শ্রাদ্ধের অনুষ্ঠানে তারা একটি বৌদ্ধ কীর্তন করে। সেটাকে সিদ্ধার্থের গৃহত্যাগ, রাজা অঙ্গুলিমান বা রাজা অশোকা এইসব পালা তারা করেন। কিন্তু এই পালাগুলো দেখা একটু কঠিন। কারণ এটা শুধু রিচুয়াল, যেহেতু এটা শুধু কৃত্যের অনুষ্ঠানে হয়, তাই যখন তখন আমি চাইলেই দেখতে পারি না, আমাকে অপেক্ষা করতে হয়। কেউ একজন মারা গেলে এবং তার অর্থনৈতিক অবস্থানও ভালো হতে হবে, কারণ একটি আহ চাকমা কীর্তন, একটু বৌদ্ধ কীর্তন অর্গানাইজ করতে গেলে প্রায় 40-50 জন সদস্যের একটি নাটকের দল সেটার সঙ্গে যুক্ত হয়। এবং সেই নাটকের দলগুলো কিন্তু তাদেরকে খাওয়াতে হয়, তাদেরকে কিছু সম্মানী দিতে হয়। সেটা কোনো সাধারণ গরিব আদিবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারাই এই পালাটা আয়োজন করতে পারে। তা আমি ৩ বছর অপেক্ষা করার পরে এই পালাটার দেখার সুযোগ পাই একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে। এবং সেখানে আমি যেয়ে দেখি যে একদম আমরা চর্যাপদে যেভাবে বর্ণনা পাই বুদ্ধ নাটকের কাঠামোটা কেমন ছিল। এবং আমাদের সেটার যে ভাষা, সেই ভাষার সঙ্গে আমাদের মধ্যযুগের যে বৈষ্ণব কবিতার একটা সম্পর্ক সেটাও পাই। এবং প্রাচীন বাংলা সাহিত্যের যে সম্পর্ক সেটা পাই। এবং সেটা দেখেই আমি আসলে একটি নতুন গবেষণার দিগন্ত আমার খুলে যায়। চাকমাদের ভিতরে যে প্রাচীন বাংলার বুদ্ধ নাটক তখন আমার কাছে হয়ে যায় সাম্প্রতিক বাংলাদেশের বুদ্ধ নাটক। যদিও এই যে বইটা দেখছেন কাভার, এই বইটা আমি আসলে এই রিপ্রিন্ট হয়েছে এবছরই। আমি চেয়েছিলাম যে রিপ্রিন্টের সময় সেটাকে আরো ইলাবোরেট করার জন্য, কিন্তু বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানালেন যে সেটা করতে গেলে বইটা অনেক বড় হয়ে যাবে, বরং ওটা নতুন একটা বই হোক। তো সেই গবেষণা পত্রের একটি প্রাথমিক অংশ আমি শিকাগো ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগে ক্লাস লেকচারে দিয়েছিলাম। সেটা আমার একটা সৌভাগ্য। সেটা সম্পূর্ণ রূপে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে আদিবাসীদের সংস্কৃতির ভিতরে কিভাবে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শনের যে প্রবাহমান একটা ধারা প্রবাহিত হয়েছে সেটা নিয়ে আমি কাজ করেছিলাম। তারপর আরেকটি বিষয় আমি বলতে চাই যে আদিবাসীদের লোক ঐতিহ্যের বিষয়গুলো আমরা যারা বাঙালি গবেষক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকে হামমদা বলছিলেন যে আদিবাসী, বিশেষ করে তার যে জাতিগোষ্ঠী আমাদের আহ মণিপুরী মণিপুরী আদিবাসী গোষ্ঠীদের সঙ্গে আমার অত্যন্ত বলা চলে আমিও ওই কমিউনিটির একজন হয়ে গেছি, এরকম একটি সম্পর্ক আছে সেখানে। অনেকের বাড়িতে আমি দীর্ঘদিন থেকেছি, সেই 1996 সাল থেকে কন্টিনিউয়াসলি প্রতি বছরই যেতাম। রাসে তো বহুবার গিয়েছি, মণিপুরীদের বিবাহ অনুষ্ঠানে গিয়েছি, মণিপুরীদের নটপালা দেখেছি, মণিপুরীদের মহাভারতের পারফরমেন্স দেখেছি, রামায়ণের পারফরমেন্স দেখেছি।
আরো কত কিছু, কি বলবো, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের অনুষ্ঠানগুলো পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে। তো সেই কাজটা করতে যেও আমি 2004 সালের দিকে, 2003 বা 2003-এর দিকে আমি প্রথমে মনে হয় প্রথম আলোতে একটা কলাম দেখি এই নটপালা দেখার অভিজ্ঞতা নিয়ে। পরে আমাকে নাট্যাচার্য সেলিম আল দীন বলেন যে তুই যে বিষয়টা নিয়ে লিখেছিস এটা নিয়ে একটা বড় গবেষণা হতে পারে, তুই একটি প্রবন্ধ আমাকে কি থিয়েটার স্টাডিজ এর জন্য দিতে পারিস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থিয়েটার স্টাডিজ পত্রিকা, জার্নাল। আমি তার আগে কখনো জার্নালে লিখিনি। এই লেখাটা আমি তখন সেলিম আল দীনের এই প্রস্তাব পাওয়ার পরে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে নটপালার কাহিনীকে একটা কম্পারেটিভ স্টাডিজ করি, এবং আশ্চর্য ভাবে আমি লক্ষ্য করি শ্রীকৃষ্ণ কীর্তনের যে আদিরস, সেই আদিরসের বিষয়টা কিভাবে মণিপুরী নটপালায় ভক্তিরসে পরিণত হয়েছে। এবং এই যে মণিপুরী আদিবাসী সম্প্রদায় তাদের নিজেদের সৃজনশীলতা দিয়ে নিজেদের ধর্ম দর্শনের সঙ্গে সেটাকে শ্রীকৃষ্ণ কীর্তনকে নতুন ভাবে একটি ব্যাখ্যায় উপস্থাপন করেছেন, সেটা একটা দুর্দান্ত বিষয়। আর একটু আগে বলা হয়েছিল যে আদিবাসীদের বাদ্যযন্ত্রের বিষয়টা, আদিবাসীদের বাদ্যযন্ত্রটা খুবই ইউনিক, কারণ বাদ্যযন্ত্র ছাড়া আদিবাসীদের কোনো সঙ্গীত নৃত্য সম্ভব নয়। তবে এই দিক থেকে মণিপুরীরা তাদের নিজেদের ইনস্ট্রুমেন্ট গুলো খুবই দক্ষতার সঙ্গে ধরে রেখেছে। এক্ষেত্রে তাদের প্রশংসাই করতে হয়, তারা একটা ক্লাসিক্যাল প্যাটার্নের ভিতরে নিজেদের লোক সংস্কৃতিকে উপস্থাপন করতে পেরেছে। তবে এটা এমনি এমনি হয়নি, এর পিছনে রবীন্দ্রনাথের বড় অবদান ছিল। এইভাবে কিন্তু বাংলাদেশের অনেক আদিবাসী গোষ্ঠীদের অনেক ধরনের লোক সাংস্কৃতিক ঐতিহ্য আছে যেটা কিন্তু ক্লাসিক্যাল সঙ্গীত নৃত্য নাট্যের আঙ্গিকে উপস্থাপন হওয়ার যোগ্য, কিন্তু আমাদের যেভাবে সেটাকে গবেষণা করে উপস্থাপন শৈলীর কাঠামোতে ফেলে সেটা নিয়ে কাজ করা দরকার সেভাবে হয়নি। আরেকটি বিষয় সেটা হলো যে আমরা দেখি, যেমন আমি মণিপুরী আদিবাসীদের কথা বলছিলাম যে তাদের এত দিক আছে গবেষণার, যে মণিপুরী রাস নিয়ে আমি 10 বছর ফিল্ড ওয়ার্ক করেছি, এবং এদিকে মৈতৈ, এদিকে বিষ্ণুপ্রিয়া এবং তাদের স্বতন্ত্র ভাষা, সেটাও অভিভূত হওয়ার জন্য, যেমন আমি বাঙালি হিসাবে সেই ভাষাকে উদ্ধার করা একটি কঠিন কাজ, সেই কঠিন কাজকে আবার সফল করার জন্য মণিপুরী আদিবাসী দুই গোষ্ঠীর দুইজন রিসোর্স পার্সনের সাহায্য নিয়ে তাদেরকে দিয়ে হাতে কলমে লিখিয়ে নিয়ে আবার আমার সেই রাশধারীদের সঙ্গে বসে সেটাকে সংশোধন করে যেন পরবর্তীকালে গবেষকদের জন্য এটা কাজে লাগে, সেইভাবে কাজটা করা। এবং মণিপুরী নটপালার কথা তো বললাম, মণিপুরী রামায়ণ এর পারফরমেন্সের কথা বললাম, মহাভারতটাও খুব ইম্পর্টেন্ট। মণিপুরী বিশেষ করে মৈতৈরা যে তাদের জগন্নাথ মন্দিরের সামনে আমাদের কাশিদাসী মহাভারতকে পাঠ করেন বাংলায়, কিন্তু তারা সেটাকে ইন্টারপ্রেট করেন মৈতৈ ভাষায়, এবং সেটা ইউনিক। 1 মাস, কার্তিকের 15 তারিখ থেকে অগ্রহায়ণ 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ এটা চলতে থাকে। এটা এটা বিশাল একটা ব্যাপার। এটা আমি মনে করি যে আমাদের বাঙালি গবেষকরা এইগুলো স্কেপ করে গেছি, কিন্তু আসলে বাংলাদেশের আদিবাসী এবং বাঙালি সাহিত্য এবং লোক সংস্কৃতির জায়গা থেকে যদি বিচার করি, এটা দুইটা পরস্পরের সঙ্গে এমন ভাবে মিলেমিশে আছে, সেই মৈত্রীর জায়গাটা আমরা বের করতে পারলে পারে বাঙালি এবং আদিবাসীদের ভিতরে যে দ্বান্দ্বিক বিষয়টা চলছে সেটা থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের যেমন দাদা একটু আগে বলেছেন যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভারতে আছে যে আদিবাসীরা তাদের মাতৃভাষায় গবেষণা করতে পারছে। আমাদের এখানে আদিবাসীদের জন্য অনেকগুলো ইনস্টিটিউট আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এটা 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 নেই। যেমন নৃবিজ্ঞান বিভাগ আছে, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, আমি মনে করি যে আদিবাসীদের চর্চা গবেষণার জন্য এই বিভাগ সক্ষমতা রাখে না। আহ আদিবাসীদের জন্য আলাদা একটি বিভাগ প্রয়োজন। যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ে আপনারা আদিবাসীরা যারা আছেন তারা যদি দাবি তোলেন সরকারের কাছে যে আদিবাসী স্টাডিজ ডিপার্টমেন্ট হোক, এবং সেখানে সবগুলো আদিবাসীদের জন্য আলাদা আলাদা চর্চা এবং গবেষণার জায়গা তৈরি হোক। আর এর বাইরেও যদি আরো বড় স্কেলে যদি চিন্তা করা যায়, অবশ্যই বাংলাদেশ যেটা বলা হলো যে বাংলাদেশে আদিবাসীদের প্রকৃত সংখ্যা কত সেটা আমরা আজও নির্ণয় করতে পারিনি, কিন্তু আমি আপনাদের জন্য একটু তথ্য দিয়ে রাখি যে এশিয়াটিক সোসাইটিতে আমি 2004 সালে চাকরি করতাম, 2004 থেকে 5 সালে বাংলা একাডেমিতে জয়েন করার আগ পর্যন্ত।
সেই সময় কিন্তু কালচারাল সার্ভে রিপোর্ট হয়, এশিয়াটিক সোসাইটি একটা সাংস্কৃতিক সমীক্ষা করে। সেই সমীক্ষায় কিন্তু আদিবাসী একটা চ্যাপ্টার, আদিবাসী একটা গ্রন্থ আছে। সেখানে কিন্তু আমি ওই কাজের সঙ্গে কিছুটা যুক্ত ছিলাম, কয়েকটি ফিল্ড ওয়ার্কে মেজবা কামালের সঙ্গে এবং তার গবেষক সহপাঠীদের সঙ্গে গিয়েছিলাম। এবং তখন কিন্তু আমরা দেখেছি যে একমাত্র এশিয়াটিক সোসাইটি কিন্তু নির্ণয় করেছেন 100-র মতো আদিবাসী গোষ্ঠীকে তারা নির্ণয় করেছিলেন। আর আমার ওই কাজের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে আমার একটা স্বপ্ন ছিল যে আদিবাসীদের ভাষা, যেটা খুব প্রয়োজনীয় কথা আমাদের থিওফিল নকরেক দাদা বলেছেন খুব সুন্দরভাবে, যে আদিবাসীদের ভাষা সংরক্ষণ করা খুব জরুরি এবং আদিবাসীদের ভাষা সবার কাছে পৌঁছে দেওয়াটাও জরুরি। কারণ আদিবাসীদের ভাষায় যে মাতৃভাষায় যে সঙ্গীত মানে আমাকে খুব প্রভাবিত করেছে। আমি যখন চর্যাপদ নিয়ে ননৈরামণি, পরবর্তীতে বতিদ্রুম নাটক লিখি, অনেকেই জানে না কিন্তু আমাকে ইন্সপায়ার করেছিল মূলত এই গারো, মান্দি এবং হাজংদের গান। এবং সে সময় আহ, প্রবর্তনায় মাঝে মাঝে আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানগুলোতে আমি যোগ দিয়েছি, শুনেছি, পরবর্তীতে আদিবাসীদের ভিতরে যেও দেখেছি। এবং আমি যখন প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে যখন নাটক লেখা শুরু করছি, তখন কিন্তু আমার ক্রিয়েটিভিটির জন্য আদিবাসীদের সুরও কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আর ভাষার ক্ষেত্রে আমার একটা স্বপ্ন ছিল এক সময়, সেটা যদি করা যায় সেটা একটা পদ্ধতিগত জায়গা হতে পারতো, যে আমার আমার একটা নিজস্ব একটা মানে দৃষ্টিভঙ্গি আছে যে মাতৃভাষাকে আসলে লালন এবং আহ, আহ, পালন করে শিশুরা এবং মায়েরা। কারণ শিশুরা জন্ম জন্ম থেকে মায়ের সঙ্গে কথা বলে, মায়েরা এখন পর্যন্ত মাতৃভাষায় কথা বলার অভ্যস্ত আছেন। আমার একবার একটু ইচ্ছে হয়েছিল যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে আহ, প্রত্যেকটা আদিবাসী গোষ্ঠীদের বাচ্চা ছেলেদের কাছ থেকে তাদের মানে শিশুতোষ যে গানগুলো প্রচলিত আছে সেগুলো রেকর্ড করে সেগুলো যদি প্রচার করা যায় এবং সেগুলো নিয়ে যদি বাংলা ইন্টারপ্রেট করা যায়, তাহলে একটা খুব ভালো ডকুমেন্টেশন হতে পারতো। আর আমার গবেষণার বৈচিত্র্যের জায়গাটায় খুবই সাহায্য করেছিল। বিশেষ করে আমি মূলত পারফরমেন্স স্টাডিজ এর কাজ করি, বিশেষ করে কৃত্যমূলক পারফরমেন্স, রিচুয়াল পারফরমেন্সের জায়গা থেকে, যেমন মণিপুরীদের রাস আমার একটা লোভনীয় ক্ষেত্র, হাজংদের মহিষাসুর বধ, যেটা চৈত্র সংক্রান্তির সময় তারা বাড়ি বাড়িতে বিভিন্ন জায়গায় করেন। এবং বহুবার তাদের এই পারফরমেন্স দেখার সৌভাগ্য হয়েছে, আমি লিখেছিও আমার বইতেও সেই বিষয়গুলো আছে। আর আদিবাসীদের এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক গবেষণার করার সুযোগ আছে। আমি কয়েকটা বই শুধু দেখাতে চাই আজকে আপনাদের জন্য, যারা আমার কথা শুনবেন, যে কোন কোন জায়গাগুলো আমাকে আকর্ষণ করে। যেমন যে বইগুলো আমি সংগ্রহ করেছি, প্রথমে আমি মিঠুন রাকসামের একটা বই দেখাবো, যে মান্দির জাতির পানীয় খাদ্য বৈচিত্র্য। বইটা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমি এই বইটা পড়ে খুবই অভিভূত হয়েছে। আসলে আমাদের এখানকার খাদ্য অভ্যাস নিয়ে কাজ করাটা খুব জরুরি। এবং প্রত্যেকটা কমিউনিটির আলাদা আলাদা খাদ্য অভ্যাস আছে, তাদের চাষ পদ্ধতি, সেটা একটু আগে নকরের দাদা বলেছেন। সেটা নিয়ে যদি আলাদা আলাদা ভাবে এই ধরনের বই প্রণয়ন করা যেত, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা ডকুমেন্টেশন হতো এবং আদিবাসীরা তাদের নিজেদের আইডেন্টিটির জায়গাটা মানুষকে দেখাতে পারতেন, জানাতে পারতেন। আরেকটি বই আমি দেখাবো, অনেক আগে প্রকাশিত হয়েছিল, চাকমা প্রবাদ। এটা এটা লিখেছিলেন দুলাল চৌধুরী, কলকাতার বিখ্যাত গবেষক, ফোকলোরিস্ট। এবং বুঝতেই পারছেন যে তিনি এই যে চাকমা প্রবাদ, পার্বত্য চট্টগ্রামে ফিল্ড ওয়ার্ক করে চাকমাদের কাছ থেকে সেই প্রবাদগুলো সংগ্রহ করে তার বাংলা ব্যাখ্যা এবং অনুবাদ ছেপেছিলেন এই বইয়ে। এরপরে আমি আরেকটি বই দেখাবো, আমার বন্ধু ডক্টর সাইম রানা লিখেছিলেন, এটাও কিন্তু আদিবাসীদের বাদ্যযন্ত্র নিয়ে, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ফিল্ড ওয়ার্ক ধর্মী একটি বই। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আদিবাসীদের বহু বিষয় নিয়ে কাজ হয়েছে কিছু কিছু, কিন্তু যেটা হওয়া দরকার সেটা এখনো হয়নি। যেমন আমি আরেকটি বই দেখাই, এটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট করেছেন, পার্বত্য উপজাতিদের ভাষা ও সংস্কৃতি। আরেকটি বই আমি দেখাতে পারি, সেটা এটাও খুব ইন্টারেস্টিং, ত্রিপুরা পূজা পার্বণ, ত্রিপুরা জাতিগোষ্ঠীর।
আরেকটি গ্রন্থ আমি দেখাতে চাই, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সাহিত্য। এটাও নৃগোষ্ঠী পরিষদ করেছেন। এছাড়া আদিবাসীদের অনেক কাহিনী আখ্যান আছে, যেগুলো তারা বিভিন্ন সময়ে গ্রন্থাকারে প্রকাশ করেছেন। এছাড়া আমি দেখাবো গারোদের সমাজ সংস্কৃতি নিয়ে একটি বইয়ের। আরো অনেক বই আছে। আমি আরেকটি বই, এই যে নৃত্য এবং সঙ্গীত নিয়ে। এখন এই বইগুলো আমি কেন দেখালাম সেটা একটু প্রশ্ন আসতে পারে। আসলে আহ বাংলাদেশকে আমরা যদি দেখতে চাই, বাংলাদেশকে শুধু বাঙালিদের নিয়ে নয়, শুধু আদিবাসীদের দিয়ে নয়, সমন্বিতভাবে দেখার চোখটা খুব জরুরি। যেমন আমি যখন বাংলাদেশের লোকনাটক বিষয়ে আঙ্গিক বৈচিত্র্য লিখি, সেখানে সেখানে কিন্তু আমি আদিবাসীদের বাদ দিয়ে কোনো কাজ করিনি। আমি চেষ্টা করেছি যে সবগুলো আদিবাসীদেরও যে নৃত্য সঙ্গীত নাট্য আছে সেগুলোকে যুক্ত করা, এবং মানে পরবর্তীতে সব ধরনের কাজে। কিন্তু মানুষের তো একটা সীমাবদ্ধতা থাকেই, কারণ আমি চাইলেই কিন্তু সব আদিবাসী গোষ্ঠীদের কাছে যেতে পারবো না, আর এটা কোনো একক ব্যক্তির কাজও নয়। এছাড়া এখন সম্প্রতি আমি যে কাজটা করছি অনেক দিন ধরে, যে আমাদের দেশের, সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য নিয়ে কোনো গবেষণামূলক কোনো গ্রন্থ নেই। সেই নৃত্য পরিবেশনার বৈচিত্র্য নিয়ে একটি গ্রন্থ প্রণয়নের আগ্রহ আছে। সেই আগ্রহ থেকে আসলে এই বইগুলো আমি সংগ্রহ করেছি। আর আপনাদেরও প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য আপনাদেরও সবার সহযোগিতা লাগবে। আপনারা আমাকে অবশ্যই নিমন্ত্রণ করবেন। আমার চেষ্টা থাকবে অবশ্যই আদিবাসীদের সঙ্গীত, নৃত্য, নাট্য, কীর্ত যেখানেই পারি আমি অংশ নিতে, এবং তাদের সঙ্গে আমার ঐক্য তৈরি করতে, সেই জায়গা থেকে। আর আমি খুবই আজকে আশ্চর্য হয়েছে যে অনেকগুলো নতুন কথা আমি জানতে পেরেছি, যেমন আদিবাসীদের, এই যে আমাদের দেশের আদিবাসীদের সভ্যতার ইতিহাসকে আমরা বাংলাদেশকে ৫৫০ বছরের ইতিহাসের ভিতরে সীমায়িত, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের আহ, যে জন্ম, বা এই রাষ্ট্রের মানুষের দুঃখ দুর্দশার কথা আরো ১,০০০ বছর আগে আমরা জানতে পারি চর্যাপদে। কিন্তু তারও আগে, ৭,০০০ বছর আগে, এই দেশের আদিবাসীদের রূপকথা, লোককথা, কিংবদন্তি, এইসব জিনিসগুলো আছে। এবং সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করে আমাদের এই ভূখণ্ডের, বাংলাদেশ নামক যে ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডের পূর্ণাঙ্গ একটা ইতিহাস তৈরি করা যেতে পারে। এবং এই ইতিহাস শুধু আমাদের জন্য নয়, বিশ্ব ইতিহাসের জন্যই খুব জরুরি। কারণ আমরা যখন বাইরে যাই, দেশের বাইরে যখন আমাদের বক্তৃতা দিতে যাই, তখন কিন্তু আমরা কিন্তু ইউরোপিয়ান দর্শন, ইউরোপিয়ান ফিলোসফির কথা বললে তাদের কোনো মানে আকর্ষণের কোনো কারণ হয় না। কিন্তু আমি যখন আমাদের গারো, আমাদের হাজং, আমাদের মান্দি, আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, বা সাঁওতাল, ওরাও, এদের কথা বলি, তখন কিন্তু তাদের জন্য একটা অসাধারণ একটা জ্ঞানের জগৎ, অসাধারণ একটা নতুন অভিজ্ঞতার বিষয় হয় সেই জায়গা থেকে। আর আদিবাসীদের ভাষা সংরক্ষণ এবং সংগ্রহের জন্য অবশ্যই আমার মনে হয় যে মাতৃভাষা ইনস্টিটিউট যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা পেয়েছে, সেই উদ্দেশ্য লক্ষ্যের জায়গায় মনে হয় এখনো তারা পৌঁছাতে পারেননি, হয়তো ভবিষ্যতে যাবেন। তাদের কিরকম গঠনতন্ত্র, কি ধরনের পরিকল্পনা আছে সেটাও আমি জানি না। কিন্তু আজকে আমাদের আলোচনার ভিতর দিয়ে যেসব প্রশ্নগুলো আসলো, সেসব প্রশ্নের ভিত্তিতে যদি কেউ ভবিষ্যতে একটি দাবি উত্থাপন করেন যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেহেতু মাতৃভাষা শব্দটা এই ইনস্টিটিউটের সঙ্গে আছে, এই দেশের যত আদিবাসী নৃগোষ্ঠী আছে তাদের মাতৃভাষাগুলোকে অন্তত প্রামাণ্য দলিল করা এবং সেগুলোকে সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে যে নীতিমালা আছে তার আলোকে কাজ করা। কারণ বাংলাদেশ সরকার কিন্তু আহ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটা আছে, যে ইউনেস্কোর যে সনদ, সেই সনদে কিন্তু স্বাক্ষরকারী একটি দেশ। সেই সনদের স্বাক্ষরকারী দেশ হিসেবেই কিন্তু এই রাষ্ট্রেরই দায়িত্বের ভিতরে পড়ে এই রাষ্ট্রের সকল সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা করা। কিন্তু সুরক্ষা করার আগে প্রধান যে কাজটা, সেই কাজটা কিন্তু এখনো আমাদের হয়নি। সেক্ষেত্রে আপনারা যারা আদিবাসী নিয়ে কাজ করেন বা আদিবাসীরা আছেন, তাদের কাছে আমার একটি দাবি থাকবে যে আপনারা আপনাদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের আইডেন্টিফিকেশন, অর্থাৎ কি কি ঐতিহ্য আছে, কি কি ভাষা রীতি আছে, সেগুলো যদি একটি আইডেন্টিফিকেশন করে সরকারের কাছে একটা
স্মারকলিপি আকারে জমা দেন বা একটা ডকুমেন্টেশন আকারে জমা দেন এবং সেটাকে সুরক্ষার জন্য সরকারকে অনুরোধ করেন বা বাধ্য করেন, তাহলে সেটা একটি ভালো কাজ হতে পারে। এবং এখনই কিন্তু সময়, এখনো সবকিছু হারিয়ে যায়নি, যেটা আমরা আহ আমাদের দাদা থিওফিল নকরের কথা থেকে শুনলাম, যে আমাদের আদিবাসী জনগোষ্ঠীদের ভিতরে, ওনার নিজের কমিউনিটির ভিতরে অনেক কিছু কিন্তু এখনো আছে, সেগুলো এখনো চাইলে পেলে কিন্তু সুরক্ষা দেওয়া যায়। কিন্তু শিক্ষার, তথাকথিত আধুনিক শিক্ষার প্রসারে আদিবাসীরা তাদের নিজেদের ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিজেদের পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই বিচ্ছিন্ন হওয়ার জায়গাটা যেন একেবারে না হয়, সেটা যেন তারা নিজেদের সঙ্গে কানেক্টেড হয়ে তারা যেন আধুনিকতার চর্চা করে। আর আমার একটি নিজস্ব দর্শন আছে, যে আমরা মনে করি যে আসলে বাংলাদেশে আধুনিকতার সংজ্ঞা নির্ধারণ করা হয় নিজেকে পরিত্যাগ করে অন্যকে গ্রহণ করা, অর্থাৎ ইউরোপিয়ান হওয়া, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া, সেখানে নিজেকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া। কিন্তু আমি সারা পৃথিবীতে অন্তত 10টা দেশে গিয়েছি, অনেকেই হয়তো গিয়েছেন, দাদাও আছেন। প্রত্যেকটা দেশেই কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যায়, যদি সেই দেশের নিজস্ব জনগোষ্ঠীর কাছে যান, তারা কিন্তু তাদের নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য অভ্যাস, পোশাক, ভাষা, কোনো কিছুকে ছেড়ে কিন্তু তারা সভ্য হয়নি, আধুনিক হয়নি। তারা নিজেদেরকে ধরে রেখেই আধুনিকতার আহ মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন এবং আমাদের উপরেও প্রভুত্ব বিস্তার করছেন। তার বড় প্রমাণ যদি ফ্রান্স বলি বা জার্মান বলি বা জাপান বলি বা চীন বলি, তারা কিন্তু সবাই তাদের মাতৃভাষাতেই সবকিছু করছে। কিন্তু আমরা, এবং তারা নিজেদের পোশাকটাও পরছে, তারা নিজেদের ভাষাটাও চর্চা করছে, তারা নিজেদের খাদ্য অভ্যাসটাও করছে। কিন্তু আমরা কেন সেটা করব না? আমাদের জ্ঞানগত একটা সীমাবদ্ধতা আছে, আমাদের ভুল একটা দর্শন আছে, যে আমরা মনে করি যে আমাদের নিজস্ব কৃষি পদ্ধতি থেকে উদ্ভাবিত যে খাবার, সেটা মনে হয় আধুনিক, সেটা খাওয়ার শিখলে পারে আধুনিকতা হলো না, বরং যেটা সবাই খায় সেটাই আধুনিকতা। অবশ্যই সে সবাই তো একরকম খাবার খায় না পৃথিবীতে, মানে পৃথিবীর বৈচিত্র্য আছে কিন্তু এই খাবারের ভিতর দিয়ে। আমরাও কিন্তু যখন যাই অন্য দেশে, তখন কিন্তু বাঙালি হিসাবে ভাতের জন্যই আমাদের প্রাণ কাঁদে। আমরা চাই, সুযোগ খুঁজি যে কবে ভাত পাবো। নিশ্চয়ই আদিবাসীরাও পৃথিবীর যেখানেই যান, তাদের মাতৃভাষার বা তাদের সংস্কৃতির যে খাদ্য অভ্যাস, সেটা খাওয়ার জন্যই তাদের প্রাণ কাঁদে। হয়তো কৃষি পদ্ধতির যে পদ্ধতিটা তারা অনুসরণ করতেন, এখন সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেই শস্য উৎপাদন হওয়া কমে আসছে। কিন্তু সেখানে আবার ফিরে যাওয়ার প্রয়োজন আছে, সেটাকে ধরে রেখেই যদি আমরা আধুনিক হতে পারি, তাহলে আমার মনে হয় যে সেটাই প্রকৃত অর্থে নিজের সঙ্গে প্রবঞ্চনা হবে না, বরং নিজেকে নিয়ে অনেক দূরে যেতে পারবো আমরা। মোটামুটি আমি মানে অগোছালো ভাবে আমার কথা এখানেই ইতি টানছি। অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদের এই প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগ পেয়ে। একই সঙ্গে আপনাদের বক্তব্যের ভিতর দিয়ে আমি অনেক কিছু জানলাম, শিখলাম এবং ভবিষ্যতে আপনাদের এই এই কাছ থেকে জানা বোঝার চিন্তাগুলো আমার গবেষণায়, আমার চিন্তায়, আমার সৃষ্টিশীলতায় কাজে লাগবে। সবার মঙ্গল হোক। জয় গুরু। আলেকসাই। জয় গুরু। ডক্টর সামিন জাকারি, আপনার কি কয়েকটা প্রশ্ন আসছে, আমি জাস্ট প্রশ্ন না মানে মন্তব্য আসছে অনেকেই। তো এখান জি থেকে আমাদের একজন কি বলবো মলয় ত্রিপুরা, আমি জানি না জি আপনার আইডিয়া আছে কিনা ত্রিপুরা সাহিত্য বা ত্রিপুরাদের লোক জি সংস্কৃতি নিয়ে। আমি জানি আপনি হাজংদের জি নিয়েও জি পড়েছেন, ওটাও কিছু বলবেন হাজংদের আপনার। হুম হুম আমি কিন্তু আপনার ওই যে অনেক আগে, আমি জানি না আপনি এখন আর ব্লগিং আর হয়তো করেনও না, আমরাও কেউ আর ওইভাবে নিয়মিত না। ওই সামহায়ার ইন যখন শুরু হয় আমি তখন আপনার হ্যাঁ একটা ভালো একটা ব্লগ ছিলেন, বা আমি এখনো হ্যাঁ 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 বলে, তো ওইখানেও লেখা আছে। তো আমি হুম, হ্যাঁ, আমরা অনেক সময় আমরা নষ্ট করব আজকে, অনেকেই অনেক প্রশ্ন করবে বা করছেও। আপনি যদি একটু সময় করে যদি দেন, ওই কি থেকে শুরু করেন, ওই যে ত্রিপুরার ত্রিপুরার লোক সংস্কৃতি বা ত্রিপুরাদের নিয়ে কিছু বলেন, তারপরে আমরা হাজংদের নিয়েও যদি সামান্য মানে হুম। নয়। হ্যাঁ, আসলে ত্রিপুরাদের নিয়ে আমি ওইভাবে ডিটেল এখনো কাজ করিনি, কিন্তু আমি যখন পার্বত্য চট্টগ্রামে গিয়েছি, বহুবার ত্রিপুরা মানে পল্লীর উপর দিয়ে বা ত্রিপুরা কিছু লোকজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তবে আমার খুবই আগ্রহ ত্রিপুরা জনগোষ্ঠীর এই সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাহিত্য নিয়ে কাজ করার, কিন্তু আমার সুযোগ এখনো ঘটেনি। হ্যাঁ। আচ্ছা,
আর আহ, হলো ওই যে হাজংটা, হাজং উপরে তো আপনার কিছুটা হয়তো এত ডিপ হ্যাঁ, না, দিয়ে দিই। হ্যাঁ, আসলে হাজংদের নিয়ে আমার অনেক আগ্রহ। বিশেষ করে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব আছে হাজংদের ভিতরে, অনেকেই চেনেন তাকে, মতিলাল হাজং। আসলে ওনার আশ্রয়ে বহুবার হাজংদের নাট্যদল, বিশেষ করে মহিষাসুর বধ যে পালাটা করেন, এই পালাটা বহুবার আমার দেখার সুযোগ হয়েছে, এবং এটা নিয়ে আমি বেশ বড় আকারে আমার বাংলা ইংরেজি দুই ভাষাতেই কিছু লেখা আছে। যারা আমার প্রণমহী বঙ্গমাতা পড়েছেন, তারা প্রণমহী বঙ্গমাতার ইংরেজিটাতেও এই হাজংদের এই বিষয়টা নিয়ে লেখা পাবেন। এছাড়া বাংলাতেও এই বিষয়টা নিয়ে লেখা আছে। এছাড়া আমার বাংলাদেশের লোকনাটক বিষয় ও আঙ্গিক বৈচিত্র্য হাজংদের এই পারফরমেন্সটা নিয়ে লেখা আছে। এর দুইটা দিক, একটা হলো যে যেহেতু এই এই মহিষাসুর বধ, এটা মূলত বাংলা সাহিত্যের একটা অনন্য নিদর্শন। আমাদের যে দেবী পুরাণ, সেই দেবী পুরাণের আখ্যান নিয়ে হাজংরা পারফরমেন্স করে। এর এই সাহিত্যিক একটা ভিত্তি আছে, আর একটা হলো লোকায়ত একটা ভিত্তি। আমাদের এখানকার যে নারী শক্তির বিষয়টা যে প্রাধান্য পায়, সেটা হাজং জনগোষ্ঠী এই নাট্যপালার ভিতর দিয়ে প্রকাশ করেন। আরেকটি বিষয়, এই পালাতে অসাধারণ ভাবে আহ মানে সব ধরনের মানুষ অংশগ্রহণ করে। এখানে নারীরা অংশগ্রহণ করে, শিশুরা অংশগ্রহণ করে, পুরুষেরা অংশগ্রহণ করে। এই বৈচিত্র্যটাও সাংঘাতিক। এবং তারা কিভাবে মানুষ থেকে সরাসরি দেবীতে উত্তীর্ণ হতে পারে। আমি একটি বিষয় নিয়ে এখন কাজ করছি, আমার হাতে দেখছেন এথনোমিউজিকোলজি এই বইটা। এই এই বইগুলো দিয়ে কিছু মেথোডোলজি আছে, যেই মেথোডোলজির আলোকে আমাদের এখানে তেমন কোনো কাজ হয়নি। যেমন মানুষ কিভাবে দেবত্ব লাভ করে। হাজংদের পারফরমেন্সের ভিতরে কোনো একটা পর্যায়ে যে মহিষাসুর যিনি যিনি মানে দেবী সেজে আছেন, দেবী যে প্রকৃত অর্থে মানুষ কিন্তু দেবী সেজে আসছেন, সে দেবীতে কিভাবে রূপ লাভ করে এবং সেই রূপটা লাভ করার কারণটা কি, কিভাবে তিনি দেবী হয়ে ওঠেন, তার সঙ্গে মিউজিক্যাল ফাংশনটা কিভাবে কাজ করে, মানুষের বিশ্বাসটা কিভাবে কাজ করে, সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা করছি। নিশ্চয়ই হয়তো তাড়াতাড়ি কিছু একটা লিখবো আর কি এই বিষয় নিয়ে। আচ্ছা, আরেকটা আমাদের কবিতা চাকমা সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে জানতে চেয়েছেন আর কি, যে আদিবাসী সংস্কৃতির উপর জ্ঞান গল্প আচরণ সমৃদ্ধ বাংলা একাডেমিটি আদিবাসী সংস্কৃতি চর্চার বিভাগ খোলা দেরি হলে এখনো ভালো সময়। ডক্টর জাকারিয়ার কাছে প্রশ্ন, আমরা কি বাংলা একাডেমিটি আদিবাসী সংস্কৃতি চর্চায় আদিবাসীদের পূর্ণ সম্পৃক্ততায় এক বিভাগ সৃষ্টি করে এক নতুন দিগন্ত খোলার আশা পেতে পারি কিনা? তিনি কি এ হ্যাঁ, সম্পর্কে বলবেন? খুবই খুবই ভালো একটি প্রশ্ন বা একটা প্রস্তাব দিয়েছেন। এটা অবশ্যই আপনারা যদি প্রস্তাব আকারে দেন, এটা হয়তো আমাদের প্রশাসন আছেন, সরকার আছেন, তারা হয়তো বিবেচনা করে দেখবেন, এবং এটা হওয়া খুব জরুরি। তবে আরেকটি বিষয় বলে রাখি কবিতা চাকমাকে, আসলে বাংলা একাডেমি কিন্তু 1960-এর দশকে প্রচুর মানে আদিবাসী সাহিত্য, লোকসাহিত্য বিশেষ করে সংগ্রহ করেছিল। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের চাকমা ভাষার অনেক সাহিত্য সংগ্রহ করেছিলেন আব্দুস সাত্তার চৌধুরী, চট্টগ্রামের পটিয়ার বিখ্যাত ফোকলোর সংগ্রাহক এবং পুঁথি সংগ্রাহক। তিনি আদিবাসীদের কাছ থেকে যে সরাসরি এগুলো শুনে ইয়ে করতেন। আমার সৌভাগ্য হয়েছে সেগুলোর কিছু আমাদের ফোকলোর সংগ্রহমালার সংকলনে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত এর মাঝে হয়েছে। এই না, আমরা অনেকদিন ধরে এই প্রোগ্রামটা চালাচ্ছি, তো অনেকদিন বলতে এমনিতে তো আগস্টের থেকেই, তো আগস্টের মাঝখানে আমরা যেটা সবার আগস্ট এবং জুলাই আমরা কিছু কাজ করেছি অনেকের জি, সাথে অনলাইনে। তো সবার যে একটা দাবি যে বাংলা একাডেমি বা আমাদের যে কি বলে ভাষা ইনস্টিটিউট বা আমরা যে মাতৃভাষা ইনস্টিটিউট, ওইখানে যদিও বলে থাকেন যে অনেক কিছু হচ্ছে বা করবে, কিন্তু ওই রকম মানে কাজের নমুনা খুব একটা পাওয়া যায় না আর কি। আর জি, জি, পাশাপাশি আপনি তো ফিল্ড লেভেলে যান, তখন দেখছেন যে আসলে আমাদের যে উষায় আগে যে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, এখন যেটা কেএনএসআই ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে সরকারি ভাষায় আর কি, তো ওইগুলাতেও খুব একটা হয় না। তো আমার যেটা প্রশ্ন, এটা আমার দিক থেকে বা আমাদের অনেকের আলোচনা থেকে চলে আসছে আর কি গত সপ্তাহ কয়েক সপ্তাহ ধরে, যে এই যে ঠিক কিনা এড়িয়ে যাওয়া বা অবহেলাও না, আমার একটা একটা এক ধরনের ঘাটতি আছে জানার বা হয়তো সম্পৃক্ত হওয়া। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা থেকে উত্তরণের উপায়টা কি হতে পারে, মানে হ্যাঁ, কিভাবে এটা আমরা খুব
হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের মানে অবহেলা নয়, আসলে অজানা। কারণ এই জানানোর পদ্ধতিটাই তো কখনো উদ্যোগ নেওয়া হয়নি, যে আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যে অনেক অনেক বৈচিত্র্যপূর্ণ এবং সেটা প্রেজেন্টেবল। সেক্ষেত্রে আদিবাসীদেরও কিছু কিছু আমি উন্নাসিকতা বলবো। যেমন আমিও কখনো কখনো খুব বিরক্ত হই যে যখন একটা আদিবাসী গোষ্ঠী খুব আধুনিক বাদ্যযন্ত্র বাজিয়ে চাকমা ভাষায় গান করেন, সেটা আমি মেনে নিতে পারি না। আমি চাই যে চাকমা ভাষার গান যদি হয়, সেটা অবশ্যই চাকমা যে নিজস্ব ইনস্ট্রুমেন্ট আছে সেটার আশ্রয়েই গানটা করা উচিত। আর মানে আমরা কিন্তু এটা ভুল বুঝি যে আধুনিকতার ওই নিজের বাদ্যযন্ত্র একটু কিবোর্ড বাজালে আধুনিক হয়ে গেলাম, তা কিন্তু নয়। চাকমা ভাষার আলাদা, চাকমা গানের একটা আলাদা শক্তি আছে, সেই শক্তি তার যে নিজস্ব ইনস্ট্রুমেন্ট আছে তার ভিতর দিয়েই বেরোয়। আমার সৌভাগ্য হয়েছে যে আমি টেলিভিশনের জন্য ডকুমেন্টারিও করেছি আদিবাসীদের উপরে। সেখানে চাকমা, মারমারা, ত্রিপুরা সব কমিউনিটির কিছু কিছু অল্প অল্প নিয়েছিলাম। অন্তরের অচিন পাখি একটি অনুষ্ঠান আমি করতাম সময় টেলিভিশনে, সেখানে দেখিয়েছিলাম। এবং সেখানে কিন্তু অনেক দুর্গম এলাকায় অনেক কষ্ট করে করেছিলাম। কিন্তু এই যে আদিবাসীদের, যেমন আপনাদের পাহাড়ে বাস হচ্ছে, এক একটি বাঁশের এক একটা নাম, এবং সেই এক একটি বাঁশ দিয়ে এক এক ধরনের বাদ্যযন্ত্র হয়। মানে সব বাঁশ দিয়ে এক বাদ্য, মানে সব বাঁশ দিয়ে, মানে একই বাঁশ দিয়ে সব বাদ্যযন্ত্র হয় না। না, মানে বিভিন্ন বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হয়। এই যে আমি আদিবাসীদের উপরে ডকুমেন্টারি করতে যে যেটা শিখলাম, যে এই যে পাহাড়ে কত ধরনের বাঁশ আছে, এবং প্রত্যেকটা বাঁশের জন্য যে লম্বা বাঁশিটা হয় সেটার জন্য একটা, যেটা হ্যাংরং হয় সেটার জন্য আরেক ধরনের বাঁশ, যেটা এই ফাঁপা বাঁশ দিয়ে বাজায় সেটার জন্য আরেকটা বাঁশ, এবং বাঁশগুলোর নামও আছে। কিন্তু আপনারা যদি এইভাবে মানে ওই যে আমি যেটা বলছিলাম যে নিজেদের কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাহিত্যের যে জায়গাটা আইডেন্টিফিকেশন করে সেটাকে একদম অডিও ভিজুয়াল একটা প্রপোজাল আকারে আমাদের সামনে উপস্থাপন করেন, বা সংস্কৃতি মন্ত্রণালয় বা বাংলা একাডেমিতে এসে একটা উপস্থাপনা করেন আপনারা এসে, তাহলে সেই কাজটা একসেপ্টেবল হতে বেশি সুবিধা হয়। না, ঠিক আছে। হ্যাঁ, ওটাই আমরাও চিন্তা করছি যে আমরা দুদিক থেকে, কারণ আমরাও আমাদের প্রেজেন্টেশন বলি বা আমরা ওইভাবে, একটা বিষয় হচ্ছে কি, মানে বিশেষ করে মণিপুরি বলেন বা চাকমা বলেন, ত্রিপুরা বলেন বা আদার যে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা আদিবাসী ভাষিক যে জনগোষ্ঠী আছে, সবাই কথ্য ভাষা বা লৌকিক, আমরা যেটা বলি না অরাচার বা অরাল লিটারেচার হুম। অভ্যস্ত। হ্যাঁ, তারপরে আবার এই যে লিখিত সাহিত্যের রূপ নেওয়া, তারপরে এই যে আমাদের যে ঠিক আমলাতান্ত্রিকতা না, এক ধরনের এই মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচটা আমাদের মধ্যে কিন্তু খুবই কম, তাই না? কম। আমাদের জমিও ছিল একদম সামষ্টিক, আমরা যেটা বলি যে মানে হুম। জমি হস্তান্তর আমরা মুখে মুখে হয়। আচ্ছা, আমার এই জমি বা এই দাগ জানি না, কিন্তু ওই এলাকার ওই জায়গাটুকু বলে থাকে যে আজকে থেকে তোমার ওই পরিমাণ টাকাটা নিলাম। এই ধরনের এক ধরনের যে পারস্পরিক যে বিশ্বাস, আচ্ছা এক ধরনের জীবন বুদ্ধির যে পরিবর্তন, হয়তো একটু সময় লাগতেছে, বাট আমরা ওভারকাম করার চেষ্টা করছি। কিন্তু আমরা ওইটাও আশা করি যে আমাদের এই যে সমস্যাগুলা মানে উত্তরণের জন্য আমরা যথাযথ, আপনাদের মতো যারা একটু সংবেদনশীল এবং সুদীজন আছে, আমি বারবার ওটা বলে আসছি আমার প্রথম সেই 2000 সাল থেকে, আপনাদের যে উপস্থিতি আমাদেরকে যে কত প্রেরণা এবং মানে কি বল এক ধরনের প্রণোদনা হিসাবে কাজ করে, তাই না? এখানে টাকা পয়সার ব্যাপার না, বা এখানে লোভেরও ব্যাপার না, বা কোনো ধরনের আপনার মানে কি বলে, মানে উপঢৌকন বা কোনো ধরনের মানে ওইটা না। এই যে উপস্থিতিটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, আরেকটি বিষয় আমি যোগ করি, আরেকটি বিষয় আমি যোগ করতে চাই, আরেকটা অভিজ্ঞতার কথা। সেটা হলো যে আরেকটি, যেমন আমি এই প্রেজেন্টেবলের কথা বলছিলাম, কিভাবে উপস্থাপন করবেন, সে যেটা আরেকটি কথা আমি বলতে চাই। আপনি যেহেতু বাইরে আছেন, ইন্টারন্যাশনালি কিন্তু আদিবাসীদের, বাংলাদেশের আদিবাসীদের নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমার জানা মতে আপনার মন্ট্রিলে যেখানে আছেন, মন্ট্রিল ইউনিভার্সিটিতে আমি ভুলে গেছি তার নাম, একটা একজন গবেষক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে মণিপুরীদের রাস নিয়ে পিএইচডি গবেষণা করছিলেন। আমার টেক্সট গুলো পাঠিয়েছিলাম তাকে। হ্যাঁ, এর হ্যাঁ, ওই যে বাইরে আমি, হ্যাঁ, জানি। হ্যাঁ, এর বাইরে আমি শিকাগো ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে আমার বন্ধু ম্যাথিউ ডিরিস, যে সিলেটের খাসিয়াদের ভাষা নিয়ে পিএইচডি করেছে। এবং খাসিয়াদের ভাষা, ওর বাসায় যে আমি দেখেছি যে আপনাদের ভাষা নিয়ে, বিশেষ করে খাসিয়াদের ভাষা নিয়ে অসাধারণ 200 বছর 300 বছর আগে থেকেই কিন্তু অনেক কাজ হয়েছে। খাসিয়া ভাষায়, খাসিয়া ভাষায় ইয়ে পর্যন্ত লেখা হয়েছে, বাইবেল পর্যন্ত লেখা হয়েছে। খাসিয়া ভাষার ইংরেজি টু খাসিয়া অভিধান লেখা হয়েছে।
এবং সেগুলো প্রায় 200 বছর আগেই এই কাজগুলো হয়েছে, এবং সেই কাজ আমি কিন্তু সেটা বাংলাদেশে বসে দেখিনি, সেটা আমি শিকাগোতে যেয়ে দেখলাম যে সেটা এই কাজগুলো হয়েছে। এবং এই গবেষকদের কাজগুলোকেও যদি আপনি বাংলা একাডেমিতে বা জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে আপনারা যদি উল্লেখ করতে পারেন যে আমাদের কাজগুলো তো ইন্টারন্যাশনালি হচ্ছে, এবং আমরা তো তাদেরকেও সাপোর্ট করতে চাই। আসলে আমাদের এখানে তো সাপোর্ট সেন্টারও নাই। আজকে যদি আদিবাসীদের উপরে যারা গবেষণা করতে চায় তাদের যদি একটা সাপোর্ট সেন্টার থাকতো ভালো, তাহলে পৃথিবীর বহু দেশ থেকে বহু গবেষক বাংলাদেশে গবেষণার কাজে আসতেন আদিবাসীদের বিষয় নিয়ে, কিন্তু সেটা তো হয়নি। যেমন এই যে আমি এথনোমিউজিকোলজি বইটা দেখাচ্ছিলাম, এই গবেষকরা এথনোমিউজিকোলজি, সঙ্গীত নৃবিদ্যা যার নাম দিয়েছি আমি বাংলায়, এই গবেষকরা কিন্তু সারা পৃথিবীর এই এথনিক কমিউনিটির ভিতরে থেকে মাসের পর মাস, বছরের পর বছর থেকে তাদের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে তার সমাজ, রাজনীতি, ভাষা, তার ভূগোল, তার কৃষি পদ্ধতি, তার দর্শন, তার ধর্ম কিভাবে যুক্ত আছে সবকিছুকে ব্যাখ্যা করে তারপরে তারা এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল পারফরমেন্স নিয়ে কথা বলেন। সেই জায়গাটা যদি আমরা একটু মানে একটা সাপোর্ট সেন্টার করতে পারি, আদিবাসী রিসার্চ সাপোর্ট সেন্টার, ইন্টারন্যাশনালি যারা গবেষণা করবে তারা ওই সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে তারা ঢুকবে, এবং আপনারাও তখন একটি করে, যেমন বাইরে আপনি জানেন যে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিভিন্ন বিভাগে এই ধরনের সাপোর্ট সেন্টারের বিজ্ঞাপনও তারা ব্যবহার করে। যেমন আমি ইউনিভার্সিটি অফ শিকাগোতে আমি 5 টাইমস গিয়েছি, সেখানে বহু বিভাগের সঙ্গে আমি যুক্ত আছি। সেখানে মিউজিক, তারপরে আর্ট হিস্ট্রি, তারপরে এই সব অনেক বিভাগের সঙ্গে, বাংলা বিভাগ তো আছেই। যে সেসব বিভাগগুলোতে আমরা যে দেখি যে নোটিশ বোর্ডের আশেপাশে এই ধরনের, যে তুমি কি আফ্রিকাতে অমক জায়গায় কাজ করতে যেতে চাও, তোমার জন্য কিন্তু এই সাপোর্ট সেন্টার আছে, তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো। মানে এই রকম যদি হতো যে আমাদের ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরাই আছে বহু জায়গায়, তারা এই সাপোর্ট সেন্টারটা তৈরি হলে পারে তারা এই সব বাইরের একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করতে পারতো, এবং সেটা বাংলাদেশের জন্য লাভবান হতো। না, ওইটা কিন্তু খুব দরকার। মানে বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে কি, আমি তো 2002 পর্যন্ত ছিলাম, তখন যারা গবেষক, মানে সেটা অ্যাথ্রোপোলজি ডিপার্টমেন্ট হোক বা সোশিওলজি বা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থেকে, বা সাহিত্যে তো খুবই কম, বা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্যার কিছু করেছেন এথনিক থিয়েটার যেটা, তো ওইগুলা বাদে কিন্তু মানে আপামর জনসাধারণ বা গুণীজন বা সুধীজনদের মধ্যে খুব একটা আলোচনা বা আগ্রহের বিষয় ছিল না। কিন্তু আমি এখানে আসার পর দেখি যে আসলে আদিবাসী ইন্ডিজিনাস লিটারেচার বা ইন্ডিজিনাস নলেজ বা ইন্ডিজিনাস এডুকেশন, একটা জ্ঞানের আলাদা একটা জ্ঞান কাণ্ডই বলা যেতে পারে, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু ওইটার ব্যাপারে একদম, এখন তো 2010-এর পরে কিছুটা কিছুটা হলেও আপনাদের মাধ্যমে হোক বা যে কোনো কারণেই হোক, খুবই ভকাল। হ্যাঁ, তো ওই জন্য বলছি যে ইউনিভার্সিটির স্যারদেরকেও আমি বলছি, বা অনেককেও আমি মানে পার্সোনাল থেকেও যোগাযোগ করেছি, বলেছিও যে সাহিত্যে সোশিওলজি শুধুমাত্র এথনোগ্রাফির জন্য না, কি খায় কি করে ওইটা না, এটা একটা না, এখন এখন নলেজ এবং গভীর জায়গাটায় যাওয়া দরকার। হ্যাঁ, তো ওইটা নিয়ে কি করার জন্য বলছে, এই যে ইন্ডিয়াতে আপনি যে খাসির কথা বলছেন, খাসি কিন্তু ইন্ডিয়াতে কিন্তু খুবই প্রতিষ্ঠিত। নেহরু যেটা আমাদের দাদা যেটা বলেন, একটা নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, তো এখানে কিন্তু খাসি একজন কবি আছেন এবং উনি পেঙ্গুইনের হয়ে কাজ করছে। হ্যাঁ, নর্থ ইস্টের একজন খাসি ভাষা এবং ইংরেজি ভাষা উভয় ভাষাতেই লেখেন। তো এই যে আমাদের পরিচর্যা এবং আমাদের কি থেকেও যদি আমাদের যে জ্ঞান, মানে একাডেমিক লেভেল থেকেও যদি উৎসাহতা পেত, আমার মনে হয় আরেকটু ভালো হতো। যাই হোক, ওই প্রসঙ্গ কিন্তু অনেক। তো এখানে পরাগদা একটা কথা নিয়ে কোয়েশ্চেন করেছেন আর কি, যে প্রেজেন্টেবল করতে গেলে অনেক সময় আদিরূপ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে আপনার কি মত, বা আপনার মনে হয় একটু জানতে চাচ্ছেন, বা জাস্ট বি এ কমেন্ট মানে। এটা মনে হয় আমার কথাটা বুঝতে পরাগ ভুল করেছে। পরাগ সব বোঝে, কারণ পরাগ খুব মানে জ্ঞানী মানুষ এবং খুব প্রিয় কবি আমার একজন। যেটা হয়েছে, প্রেজেন্টেবল করতে আমাদের একটা প্রচলিত ধারণা আছে, কিন্তু আমার কাছে প্রেজেন্টেবল করার সূত্র ভিন্ন। যেমন আমি আমার মাধ্যমে বেশ কয়েকটা সাংস্কৃতিক দল দেশের বাইরে গিয়েছে। অনেক ক্ষেত্রে হয় যে দেশের বাইরে যেতে গেলে পারে মূল দল না নিয়ে সেটাকে আর একটা দল বানানো হয়। কিচ্ছা গানের দল যাবে, কিচ্ছা গানের দল কেন, বা মণিপুরী আদিবাসীদের রাস নৃত্য যাবে, রাস মূল শিল্পীরা কেন যাবে, যাবে ঢাকাতে যারা রাস নৃত্য করে, যারা রবীন্দ্র ভারতী, বিশ্বভারতীতে লেখাপড়া করেছে, তারা যাবে রাস করতে।
কিন্তু আসলে তো তা না। যেমন আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে কিচ্ছা, একবার আসাদুজ্জামান নূর যখন মানে ইয়ে ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আমাকে উনি মাঝে মাঝে বলতেন দেশের বাইরে গেলে পারে দল আমন্ত্রণ আসলে আমাকে ডাকতেন। তা আমি মানে নিজে দায়িত্ব নিতাম না, আমি বলতাম যে বাংলাদেশে এই 15টা দল বেস্ট, আপনি এর ভিতর থেকে নিজে সিলেক্ট করেন কোনটা যাবে। তো উনি একটা সিলেক্ট করতেন, পরে আমি যাওয়ার আগের দিন জাস্ট 1 ঘন্টার একটা ওদের সাইকোলজিক্যালি একটু প্রস্তুতি দিতাম। সেই প্রস্তুতিটা কি? যেমন প্রেজেন্টেবল, পরাগের উত্তরটা এখানে পাবে, যে আদিরূপ কখনো নষ্ট হয় না যদি প্রেজেন্টেবলটার আধুনিক যে মেথোডোলজি সেটা আমাদের জানা থাকে। আধুনিক মেথোডোলজিটা কি? ধরেন একটি কিচ্ছা গান, সেটা অরিজিনাল শিল্পীরাই করবে, কিন্তু অরিজিনাল শিল্পীরা করে যেটা ইলাবোরেটলি সারা রাত ব্যাপী করে। কারণ তারও একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে কি, যারা পারফরমেন্স দেখতে আসে তারা রাত্রে খাবারটা খেয়ে আসে, তারা সারা রাত ওই পারফরমেন্সটা দেখে সকালে ফিরে যাবে, এই হলো কারণ। কারণ তার হাতে অনেক সময় আছে। কিন্তু আমি যখন আধুনিক মঞ্চেই কিচ্ছা গানের পারফরমেন্সটা করতে যাবো ঢাকাতে, আমার দর্শকের কিন্তু সারা রাত সময় নেই। সেটাও বহু কারণ আছে। কারণ পরের দিন তার চাকরিতে যেতে হয়, তারপরে বাসায় তার বাচ্চারা আছে, তাকে খাওয়াতে হবে, বা বৃদ্ধ মা আছে, তাদের অসুবিধা। কিন্তু গ্রামে তো সবাই মিলেই গানটা দেখতে আসে, সে বৃদ্ধ থাকুক, শিশু থাকুক, মা থাকুক, বাবা থাকুক, সবাই। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সাইকোলজিক্যালি দিই যে আপনারা সারা রাত ব্যাপী যেটা করেন 6 ঘন্টা ধরে, সেটা এই পালাটা খণ্ডিত করা যাবে না। এই পালাটা আপনি করবেন 10 মিনিটে। প্রথমেই ওরা বলবে যে 10 মিনিট এটা কিভাবে সম্ভব, তাহলে তো কিছুই করা যাবে, বন্দনাটাই করা যাবে। আমি বললাম বন্দনাটা কেন করেন? তো বন্দনাটা তো এই কারণে করি, কেন বন্দনাটা তো আপনার জন্য। তো বন্দনাটা আপনি বন্দনার শুধু একটি অংশ করেন, পুরো অংশটা তো আমার ইউরোপ আমেরিকার লোকদের জন্য প্রয়োজন নাই, কারণ ওরা তো বুঝতেই পারবে না। গল্পটা আপনি যেটা করেন যে পুরো গল্পের কোনো অংশ বাদ দেওয়া যাবে না, কারণ ওরা গল্পের ভিতরে তো অনেক কিছু যোগ করে রাত বাড়ানোর জন্য। কারণ মূল গল্প জিস্ট কিন্তু প্রত্যেকটা মহাকাব্যের জিস্ট এক লাইন। যেমন রামায়ণ একটি লাইনে শেষ হয়, মহাভারত একটি লাইনে শেষ হয়। যেমন একটা কিচ্ছা গান সয়ফুল মুলুক বদিউজ্জামাল যদি আমি বলি, এক লাইনেই শেষ করা যায়, এটা হলো এপিকের বৈশিষ্ট্য। কেন নয় এক লাইনে শেষ কর, তাহলে 5 মিনিটে করা যায়। আমি বললাম যে ঠিক আছে, ওরা পারবে না 10 মিনিট। আমি সময় দিলাম একবার একটা দলকে, যে আপনার 10 মিনিট না, আপনি 30 মিনিটে করেন। এবার ও নিজেই করলো, আমি কিচ্ছু বলিনি, নিজেই এবার করলো, 15 মিনিটে শেষ করছে। আমি বললাম কয় মিনিট হয়েছে, আপনারা নিজেরাই কাউন্ট করবেন। তো নিজেরাই কাউন্ট করছে, আমি কিচ্ছু বলবো না, নিজেরাই কাউন্ট করে 15 মিনিট। তাহলে পরে কি হলো, তাহলে তো সম্ভব। তো বলে হ্যাঁ সম্ভব। আমি বললাম এইবার তাহলে আপনি 20 মিনিট ধরে করেন এটা, কিন্তু আমরা কিচ্ছু বলবো না, আমরা থামাতে বলবো না, কিচ্ছু বলবো না। আপনি আপনাদের দল থেকেই সব টাইম সবকিছু মেনটেন করবেন। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু সেটা প্রেজেন্টেবল করতে ক্ষেত্রে কিন্তু মূল রূপ কখনো হারিয়ে যায় না। কিন্তু আমি যদি আমার মতামতটাকে সম্পূর্ণ চাপিয়ে দিই যে এটা ঢাকাতে এর আগেও এরকম অভিজ্ঞতাও ঘটেছে। আপনাদের আদিবাসীদের নাচের দল আমরা নিয়ে আসছিলাম, সাঁওতাল বা অন্যান্য আদিবাসীদের, সেটাকে ঢাকাতে মঞ্চে করার পরে সার্ক ফোক ডান্স ফেস্টিভ্যাল করার পরের দিন জাতীয় প্রেস ক্লাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, এবং সেখানেও আমি গিয়েছি, যেহেতু ওই দলটা আমার সিলেকশনে এসেছিল। তাদের যুক্তিগুলো শুনে আমি বলেছি যে ঠিক আছে, এবং বলা হয়েছে যে ফকিন্নির দল কেন নিয়ে আসছে, কারণ ওদের পোশাক ভালো না, ওদের চেহারা ভালো না, কিন্তু ওরা তো অরিজিনাল। এখন আমার তো অরিজিনালিটি দেখাতে হবে। আমরা যখন বাইরের দলগুলো পারফরমেন্স করতে আসে, তারা তো অরিজিনালটাই নিয়ে আসে। সেক্ষেত্রে প্রেজেন্টেবল করার ক্ষেত্রে আমাদের তথাকথিত আধুনিক যে আমাদের যে ঔপনিবেশিক মনের যে মানে দীনতা আছে, সেটাকে বাদ দিয়ে যদি আমরা মূল শিল্পীদেরকেই প্রশিক্ষণের ব্যবস্থা করি, তাদের মতো করেই, তাদের রুচি অনুযায়ী, তাদের গাছ ছন্দটাকে আরেকটু যদি সুগঠিত করার জন্য তাদেরই সাহায্য নিই, তাহলে সুন্দর হয়। যেমন আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে, যেমন এখানে ফোক মিউজিক ফেস্টিভ্যালস একটা হয় না, হ্যাঁ হ্যাঁ। আমাকে একবার ফোন করে বলল ফেস্টিভ্যালস এর 3 দিন আগে, যে সাইমন ভাই আপনি এমন একটা দল দেন, আদিবাসী দল, যে দলটা দিয়ে আমরা উদ্বোধন করাবো এবং চোখ ধাঁধিয়ে দেবে।
তা আমি বললাম যে আপনি অনুষ্ঠান কবে? তো বললো পরশুদিন। তা বললাম আজকে আমাকে কেন ফোন করছেন? তো বললো যে আপনি তো জানেন খবর। তা বললাম আপনি কি আমার সম্পর্কে জানেন কিছু? আপনি ভুল লোকের কাছে ফোন দিয়েছেন। আপনি যার কাছ থেকে প্রেজেন্টেবল অনুষ্ঠান আশা করছেন তাকে সারা বছর খোঁজ রাখছেন, সে খেয়ে আছে না না খেয়ে আছে, আর তার কাছে চোখ ধাঁধানো পারফরমেন্স চাচ্ছেন, তার যত্ন নিতে হবে না, তাকে খাইতে দিতে হবে না, তার দেখভাল করতে হবে না, তারপরে তার কাছ থেকে চায়েন যে আপনি ভালো পারফরমেন্স। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি পাকিস্তানের যে দলটা আসতেছে তাদের সঙ্গে কবে কন্ট্যাক্ট করেছেন? তাহলে 1 বছর আগে। আমি বললাম ভারত থেকে যেটা আসছে সেটাও 1 বছর আগে। আমি বললাম যে ভারত পাকিস্তান এদের 1 বছর আগে কন্ট্যাক্ট করেন, আর আদিবাসীদের একটা দল নিয়ে আসবেন সেটার জন্য একদিন আগে কন্ট্যাক্ট করেন? এইরকম ধৃষ্টতা আপনাদের কে দিয়েছে? তারপর থেকে তো আমাকে দেখলে ডরায় আর কি। কিন্তু এইটা আমাদের একটু কনসিয়াস হওয়া দরকার যে আমাদের ফেস্টিভ্যালস অর্গানাইজ যারা করে, আমরা আমাদের ভিতরে, আমার কাছে আসলো বলে এরকম, কিন্তু আমার পরিবর্তে অন্য আরেকজনের কাছে যদি যায়, একজন আদিবাসীর কাছে গেলে পারো সেও কিন্তু করবে এরকম একটা কিছু বানিয়ে প্রেজেন্টেবল করে ফেলবে, কিন্তু সেটা করা উচিত নয়। আমার বিশ্বাস আমাদের দেশের প্রত্যেকটা ফোক পারফরমেন্সই ইউনিক, কিন্তু ইউনিক কখন হয়ে ওঠে? যদি ইউনিক আপনি আপনাদের মণিপুরি রাসে আমরা যখন দেখি, ওর থেকে ইউনিক পারফরমেন্স তো হয় না, এবং ওটা ওটা ইম্পসিবল কোথাও ওইটার গতি এবং ওইটার ছন্দ ওইটা কেউ ধারণ করতে পারবে বা কোনো নাগরিক শিল্পীর পক্ষে ধারণ করা সম্ভব। কিন্তু মণিপুরীরা কেন এইটাকে এত সুন্দরভাবে করতে পারে? কারণ এটাকে তারা রিচুয়ালের অংশ করেছে, তাদের ধর্ম এবং জীবন আচারের সঙ্গে সম্পৃক্ত করেছে বলেই এটাকে সুন্দর করে তারা করতে পারে। কিন্তু অন্যান্য আদিবাসীরা তো সবকিছু তাদের রিচুয়ালের সঙ্গে অন্তর্ভুক্ত নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা একটু এলায়িত ভাবে আছে। বছরে যেমন মণিপুরী আদিবাসীদের ভিতরে আছে যে তাদের সবকিছুতেই রাস লাগে, ওটা ছেলে জন্ম নিলেও হয়, একজন যদি বিয়ের অনুষ্ঠান হয় সেখানেও হয়, মারা গেলেও হচ্ছে, মানে সব জায়গায় কোনো না কোনো ভাবে রাসের বিষয়গুলো যুক্ত থাকে। সেক্ষেত্রে সবসময় রাসের একটা প্র্যাকটিস ওদের ভিতরে থাকে। কিন্তু অনেক আদিবাসী গোষ্ঠীর ভিতর সবসময় তো এটা হয় না, হয়তো বছরে একবার, তাও খুব শর্ট টাইমে, তখন তাদের দূর দূরান্তে আছে, তারা খুব অভাবী, তারা, তাদের পক্ষে এটা করা সম্ভব না, সেটা অর্গানাইজ করতে গেলে কিছু টাকা পয়সারও তো খরচ হয়। আর এখন তো অর্থের মূল্য খুবই কম, অর্থের মূল্য তো নেই। সেক্ষেত্রে আপনি আগে যেমন 5 টাকা দিলে অনেক কিছু হতো, কিন্তু এখন তো 5 টাকা, এখন তো 5,000 টাকা দিলে ওই 5 টাকার কাজ হয় না, আপনি একজন কর্মী পাবেন না। আগে 5 টাকা দিয়ে একটু খাওয়াই দিলে পারে একজন কর্মী পাওয়া যেত, কিন্তু এখন যদি আপনি একজনকে রিকোয়েস্ট করেন যে আপনি আমার এই উৎসবের জন্য 2 দিন খাটবেন, আপনাকে আমি 5,000 টাকা দেবো, বলবো যে না আমার পক্ষে সম্ভব না, আমি তো একদিনেই 5,000 টাকা কামাই। না, এটা এই এটা একটা আমাদের বাংলাদেশের বা আমরা সব দেশের একটু প্রবলেম, কারণ আমাদের মানে যেমন কানাডা বা আমেরিকা, আমি জানি না খুব বেশি, কিন্তু কানাডায় যেটা হয় যে আদিবাসীদের কিন্তু নিজস্ব যে যে সংগঠনগুলো আছে ওটা তো আছে, কিন্তু একদম হুম মেইন স্ট্রিম গুলো ওনাদেরকে প্রমোট করে, যেমন সিবিসি যে কানাডিয়ান হুম ব্রডকাস্টিং কর্পোরেশন, ওনারা কিন্তু একদম একদম প্লট করে ভাগ করে দিয়ে ওদের জন্য আলাদা একদম টিভিতে রেডিওতে প্রত্যেকটা ক্ষেত্রে যে হ্যাঁ, অলরাইট অলরাইট, মানে কি জায়গা বলবো, আছে তাদের। জায়গা আছে। এবং যে যে পারিশ্রমিক আপনি পাচ্ছেন বা মেইন স্ট্রিম একজন শিল্পী যেভাবে পায়, উনারাও তার থেকে সেই বেশি। পায়। একজন বাহ। বাদ্যযন্ত্র বাংলাদেশে আদিবাসী বললেই মনে করে আপনি যেটা বলছেন যে একটা প্রোগ্রাম হবে বা একটা অনুষ্ঠান হবে, হুম ওইখানে কিছু একটা শো করে দেখানো, বা বাংলাদেশের বিশেষ করে জাতীয় পর্যায়ে একটা কিছু হলে ওইখানেও একটু ভালোভাবে দেখানো হুম হয়। কিন্তু টাকা পয়সার ব্যাপারে আপনি যেটা বলছেন ওইটাই। হ্যাঁ, সবাইকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে, আদিবাসীদেরকে যেমনি তেমনি পারে আয় না, মানে আসতে পারাটাও আমাদের জন্য গর্বের বিষয়। আমি একটু আগে যেটা বললাম, কোনো হয় যদি আমাদেরকে উপস্থাপন বা নিজেদের মধ্যে একটু যদি কিটা পাওয়া যায়, আমরা খুব গর্বিত মনে করি। ঠিক আছে, হুম হুম ওই সরলতাকে কাজে লাগিয়ে এখন আবার আমাদের মধ্যে ওই প্রবলেমটা হয়ে গেছে। এই যে টাকা পয়সা না হলে তো স্বাভাবিক, আজকে যে বাদ্যযন্ত্র বা হুম মৃদঙ্গ যে বাজায় তার তো পরিবার আছে, তাই না? হুম মানে হুম আগে তো ওই ধরনের মাঠ ছিল, জমি ছিল, সবজি ছিল, এত চাহিদাও ছিল না। হুম হুম সেক্ষেত্রে সেই সময় হতে সম্ভব। তো এখন সবকিছু কমার্শিয়াল, এই এই যে সমস্যাগুলা অনেক প্রকট। কিন্তু আমি জানি না যারা যারা ডিসিশন মেকিং লেভেলে আছে বা পলিসি মেকিং লেভেলে আছে, ওনারা কি করছেন বা কিভাবে ভাবছেন ওইটা নিয়ে অবশ্যই আপনি যেটা বলছেন, আমরা ওইটা নিয়ে আমরা চিন্তা করছি, বিশেষ করে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে। আমরা বাংলাদেশে আদিবাসীদের অধিকার বা জমি বা ভাষার নিয়ে যতটুকু শিক্ষা নিয়ে যতটুকু উচ্চারিত হয় বা
যেভাবে আলোচনা হয়, কিন্তু ওই শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কিন্তু এতটুকু হয় না। হয়তো হয় না। আমার পেছনে কারণটা ওই একই অভাববোধ বা যেটাই যেখানে আমি অস্তিত্বেরই প্রবলেম, সেখানে আমি ওইটা নিয়ে চিন্তা করবো, ওইটা নিয়ে বারবার আমার কাছেও করে আসছে। তো যাই হোক, একটা বিষয় আপনি উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু আমাদের, আপনি জানেন আমাদের এলাকায় কাজ করে, এখানে যেহেতু আপনাকে বেশি অনেকেই ওই প্রশ্নটাও চলে আসে, ওই মণিপুরি প্রসঙ্গ, জাস্ট এক লাইনে এখানে আপনার কোনো ধরনের একাডেমিক বা কোনো কিছু আপনার যে নিজস্ব মতামতটাই দিবেন। অনেকেই যেটা বলেন যে মণিপুরীদের মধ্যে তো দুটো ভাগ, তো আমিও ওইটা নিয়ে আমিও কিছু কাজ করেছি, সেটা আমি এখানে কোনো ধরনের কি করতে চাচ্ছি না। আপনার অনুমান অনুযায়ী বা আপনার যে কাজের যে যতটুকু করেছেন ওইখান থেকে আপনি জাস্ট একটু এক লাইনে বলে দিবেন যে যে শান্তকে সে আরো দু একজন যেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন যে বাংলাদেশে মণিপুরীদের মণিপুরি ভাষা, এটা কিন্তু এক ধরনের রিপ্রেজেন্টেশনের প্রবলেম আছে। হ্যাঁ, আমরা যেভাবে বাংলাদেশ থেকেই আমরা এখানে যখন আজ বলি যে বাংলাদেশ মানে বাংলা, বা বাংলাদেশ পরিচিত হওয়ার আগে ইন্ডিয়ান বলতে তো ইন্ডিয়ান মানে হিন্দি ভাষাকেই শুধু বোঝানো হতো। ঠিক তেমনি মণিপুর বলতে মণিপুর বলতে শুধু মণিপুরি, মানে এটা হলো রিপ্রেজেন্টেশনের প্রবলেম। ঠিক আছে, তো আপনি আপনার একটু ব্যাখ্যা দিয়ে দেন, তাহলে মনে হয় খুব বেশি এলাবোরেট করার দরকার নেই যে আসলে দুটা যে সম্প্রদায়কে আমরা কি এক করবো কিনা না কিনা আলাদা হয়ে কি করবো কিনা, ওইটা সম্পর্কে আপনার যদি নিজস্ব যদি কোনো চিন্তা বা আপনার যদি কিছু বলারও থাকে, জাস্ট এক দুই লাইন। হ্যাঁ, অবশ্যই আমি আমার নিজস্ব পর্যবেক্ষণের কথাটাই বলবো, এখানে কোনো টেক্সচুয়াল বিষয় না, আমি নিজে যেটা দেখেছি সেটাই বলবো। আসলে আমি কমলগঞ্জের দুইটা কমিউনিটির ভিতরে ফিল্ড ওয়ার্ক করেছি, এবং দুইটা কমিউনিটির ভিতরে যে দুইটা প্রবণতা আছে সেটা স্পষ্টভাবেই দেখা যায়। যেমন আমি দেখি যে বিষ্ণুপ্রিয়াদের ভিতরে শিশুদের যে পরিমাণ অংশগ্রহণ এবং সেই সঙ্গে নারীদের যে অংশগ্রহণের স্বতঃস্ফূর্ততা, এবং হয়তো তাদের পরিমাণও একটু বেশি বিষ্ণুপ্রিয়াদের, কিন্তু সেই সেই জায়গা থেকে যদি প্যারালালি দেখি মৈতৈ মণিপুরীদের পারফরমেন্সে, যখন আমি দেখে গেছি রাসলীলায়, এবং সেখানে আমি অতিরিক্ত একটি পারফরমেন্স দেখেছি, সেটা আমার আলোচনার ভিতরে বলেছিলাম যে মহাভারতের পারফরমেন্স, যেটা কখনোই বিষ্ণুপ্রিয়াদের ভিতরে দেখিনি বা শুনিও নি কখনো, সেটা দেখেছি অতিরিক্ত। এছাড়া যেমন আহ রাখাল নৃত্যের বিষয়টাই যদি বলি, রাখাল নৃত্যে বিষ্ণুপ্রিয়ারা যেখানে শিশুরা অভিনয় করছে, সেখানে আমি মৈতৈদের ভিতরে দেখেছি রাখাল নৃত্যে বয়স্করাই শিশু সেজে অভিনয় করছে। সেক্ষেত্রে আমরা দেখি যে সংস্কৃতির দুইটা যে প্রবাহমান ধারার যে একটি বিচ্ছিন্নতা, একটি যে আলাদা আলাদা রূপ আমরা দেখি। আরো গভীরে ভাষার দিক থেকে তো অবশ্যই একটু আলাদা আছে, সেটা যারা ভাষা বিশেষজ্ঞ তারা আরো আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। আমি যেহেতু পারফর্মিং আর্টের লোক, আমি পারফরমেন্সের জায়গা থেকেই বললাম। আর ভাষার জায়গাটা আমার চোখে যেটুকু ধরা পড়ছে, সেখানে দেখেছি যে না, আম, আহ, বিষ্ণুপ্রিয়াদের ভাষা এবং মৈতৈদের ভাষা একদমই ভিন্ন, কিছুটা ভিন্ন। সেটা সেটা আমার প্রণমোহী বঙ্গমাতার দুইটা পার্ট যদি আপনি পড়েন, মৈতৈ মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর দুইটা রাসের যে বর্ণনা আছে, সেখানে ওদের যে মূল গানগুলোর যে বাণী আমি দিয়েছি, সেটা একদমই ভিন্ন, সেটা একটার সঙ্গে একটার কোনো মিলই পাওয়া যায় না। এই জায়গা থেকে মানে আমরা বলে থাকি। আর এমনি ঐতিহাসিকভাবে বিভিন্ন টেক্সটে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। না সেটাই, মানে এখানে আসলে মানে গভীরে যাওয়া, আমার ওইটাই যেটা বলেন যে বাংলাদেশে আসলে এই বিষয় নিয়ে খুব একটা স্টাডিজ বা একাডেমিক আলোচনা বা গভীরে যাওয়ার সুযোগ এখনো হয়নি। তো হুম যেটা হয় মানে ওরিয়েন্টালিজমের মতো আর কি, যে আমরা যখন ভারতীয় বলি বা হুম ইন্ডিয়ান হুম বলি, ইন্ডিয়ান নিয়েও কিন্তু যেমন এখানকার আমাদের রেড ইন্ডিয়ান বলি, ঠিক আছে, ওইটা নিয়েও কিন্তু ওনাদের মধ্যে অনেক জোক আছে। মানে যখন হুম হুম নেদারল্যান্ডে যখন যায় বা যখন ওরা বলে যে ইন্ডিয়ান, তখন ওরা তো আমেরিকান কনটেক্সটে ইন্ডিয়ান বলতেছে, কিন্তু ওই হুম ইউরোপের লোকজন আবার ইন্ডিয়ান বলতে বুঝছে হলো আমাদের ভারতীয় ইন্ডিয়া। ঠিক হুম আছে, হুম হুম, তো সেইভাবে মণিপুরীদেরও এখানে অনেক ধরনের রাজনীতি আছে। রিপ্রেজেন্টেশন আছে বা রাজনীতি তো আছে। ওই যে মহাভারতের মণিপুর নিয়ে, কারণ আমরা তো ওইটা তো এক ধরনের কি বলবো মানে সংস্কৃতাইজেশন। ঠিক আছে, যাই হোক, তো আমাদের ওই যে ফোক যেটা আমরা ওই যে লাই হারাও বা ওইটা থেকেই হুম হুম আমাদের মেইন কিটা চলে আসে, যে কিটা। আর ইন্ডিয়া বা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আলাদা জিনিস, কিন্তু ইন্ডিয়াতে মণিপুর রাজ্যটাই যেহেতু মিতেই বা ওইটা মিতেই ভাষাকেই যেহেতু কি করে মণিপুরি ভাষা বলতে, ও মিতেই ভাষাকেই ওরা কি করে। আর বিষ্ণুপ্রিয়া হচ্ছে ইন্ডিয় ইউরোপিয়ান ভাষা। তো এই ধরনের কিছু হ্যাঁ, সমস্যা রয়ে গেছে, যেটা আমার মনে হয় আরো অনেক গভীরে যেতে হবে এবং আরো অনেক অফকোর্স। গবেষণা বা তথ্যের দরকার আছে, খোঁজা দরকার। যারা কোয়েশ্চেন করছে, আমরা মনে হয় এই সুযোগে আমরা মনে হয় খুব বেশি দূর যেতে পারবো না, আজকের বিষয়টা একদম ভিন্ন।
আমরা আরেকদিন কি করব। এখানে আরেকটা বিষয় চলে আসছে যে আমাদের মথুরাদা উনি অনেক প্রশংসাও করেছেন, বলেছেনও ভাষা নিয়মিত কর্মসূচি চালু করার ব্যবস্থা করা যেতে পারে। তো আমি জানি না বাংলা একাডেমিতে আপনি যেহেতু আছেন, ওই যদিও আমি সরাসরি কিছু নেই, জাস্ট যে অনুবাদ সাহিত্যের বা অনুবাদ নিয়ে আলাদা একটা সেল আছে, হ্যাঁ, বিভাগ আছে। তো আপনার ডিকশনারি নিয়ে আলাদা সেল, ওই ধরনের গুলার মধ্য উপরে যদি আমরা, আমি জানি না বাংলা একাডেমি করা যাবে কিনা, বা আপনি যেটা বলছেন আমরা এটা করবো যে এককভাবে আমরা সবাই মিলে এক ধরনের কি কি করা যেতে পারে প্রস্তাবনা আকারে আর কি, ওইটা করবো। কিন্তু আপনার কি মনে হয় এগুলো কি আসলে কি ভালো উদ্যোগ হতে পারে, বা আপনি যদি কোনোভাবে বলতে মানে আইডিয়াটা শেয়ার করেন আর কি। আসলে বাংলা একাডেমিতে বহু বিভাগের সঙ্গেই আসলে আদিবাসীদের বিষয়গুলো আসে, যেমন আমাদের গবেষণা বিভাগেও এটা তো এক ধরনের রিসার্চ ইনস্টিটিউট টাইপের, কিন্তু এখন এটার রূপ হয়ে গেছে সম্পূর্ণ প্রায় প্রকাশনা বের করা এরকম। কিন্তু প্রকৃত অর্থে যেভাবে গবেষণা হওয়া দরকার সেটা এখন ওইভাবে হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হতেও পারে। আপনারা যদি কোনো দাবি দেওয়া করেন তখন হয়তো আমাদের মানে একটু চেতন ফিরবে যে আমাদের রিসার্চ এর একটা কি বলে একটা দরকার, মানে পরস্পরের সঙ্গে একটা ডায়লগ করার একটা অপশন থাকা দরকার। অনেক সেমিনার হয়, সেমিনারও হয়তো এই বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। এছাড়া আমাদের অনেকগুলো বিভাগের, যেটা অনুবাদ বিভাগের কথা বললেন, এছাড়া আমি যে ডিপার্টমেন্টে কাজ করি ফোকলোর উপবিভাগ, সে ফোকলোরের অন্তর্ভুক্ত হয়ে অবশ্যই আদিবাসী তো আসে। এছাড়া আমাদের আরেকটি বিভাগ আছে সংস্কৃতি উপবিভাগ। সংস্কৃতি উপবিভাগের ভিতরেও কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো মানে বলা নেই যে শুধু বাঙালি সংস্কৃতি, ওখানে কিন্তু বাংলাদেশের সবকিছুই আমরা অন্তর্ভুক্ত করি। এছাড়া আমাদের ফোকলোর বিভাগের বিভিন্ন প্রকাশনার ভিতরে কিন্তু আদিবাসীদের বিষয়গুলো, যেটা আমি বলেছি 60 যে সংগ্রহ হয়েছে, এবং তারপরেও কিছু সংগ্রহ হয়েছে। অনেকেই তো আমাদের এর মাঝে বই বেরিয়েছে, আফসার আহমদের একটা বিখ্যাত বই বেরিয়েছে বাংলাদেশের চাকমা নৃগোষ্ঠী, এরকম বেশ কয়েকটা গারোদের উপরে বই আছে। মানে এটা কিন্তু যে বাংলা একাডেমিতে একবার কিছু করে না তা নয়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রসেসের ভিতরে আছে। তবে যেটা যেহেতু কালচারাল মিনিস্ট্রির অধীন আমাদের প্রতিষ্ঠান, কালচারাল মিনিস্ট্রির অধীনে অনেকগুলো মানে আদিবাসী ইনস্টিটিউট আছে, সেই জায়গা থেকে মানে হয় একটু সমস্যা থাকতে পারে, মন্ত্রণালয়ের সঙ্গে চিন্তার একটা সাংঘর্ষিক জায়গা তৈরি হতে পারে। তবে সেটাও নিরসন করা সম্ভব আপনারা যদি সাহিত্যিক এবং সাংস্কৃতিক গবেষণার জায়গা থেকে গুরুত্ব দিয়ে, বা ভাষার জায়গা থেকে, যেহেতু এটা ভাষা চর্চার একটি প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে যদি আপনারা কথা বলেন, তাহলে আমার মনে হয় যে আমাদের ঊর্ধ্বতন যে কর্তা ব্যক্তিরা আছে তাদের সঙ্গে কথা বললে পারে হয়তো কিছু না কিছু চিন্তার দিগন্ত খুলবে। আরেকটা স্মরণিকা চাকমা, উনিও কয়েকদিন আগে আলাপ হয়েছে ওনার সাথে, উনিও মানে ফোকলোর বা সংস্থা মানে কি বলবো লোক সংস্কৃতি নিয়ে কিছু কাজ করতে চাচ্ছে বা কাজ করছেন এখন ছোটখাটো ভাবে ওই চাকমা চাকমা দিয়ে নিয়ে চাকমা ভাষাকে নিয়ে। তো উনি যেটা জানতে চাচ্ছেন যে পাবলিক কোনো ইউনিভার্সিটিতে কি আদিবাসী ফোকলোর নিয়ে কোনো কোর্স কি আছে, যদি থাকে তাকে সম্পৃক্ত করা যেতে পারে। মানে হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। আসলে বহু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিষয় নিয়ে স্টাডি হয়। বিশেষ করে আমি বলছিলাম এনথ্রোপোলজি ডিপার্টমেন্ট, এছাড়া সেলিম আল দ্বীনের প্রতিষ্ঠিত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, উনি কিন্তু একটি নতুন নাট্য আঙ্গিকেরও জন্ম দিয়েছিলেন, নিও এথনিক থিয়েটার। সেটা কিন্তু আদিবাসীদের বিশেষ করে মারমাদের একটি রূপকথা নির্ভর করে, এবং মান্দিদের আদিবাসীদের নির্ভর করে, এবং আরো অন্যান্য কয়েকটা আদিবাসী সাঁওতালদের সঙ্গে মিক্সড করে কয়েকটি নাটক লিখেছিলেন, এবং সেই নাটকগুলোকে উনি নিও এথনিক থিয়েটার নাম দিয়েছিলেন। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে কিন্তু বেশ কিছু কাজ হয় আদিবাসীদের বিষয় নিয়ে। এছাড়া আমাদের দেশে যে ফোকলোর মানে বিভাগ আছে বিশ্ববিদ্যালয়ে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিছু কিছু কাজ আছে। তবে আমি যেটা বলছিলাম সেটা হলো যে আসলে এইসব বিভাগের একটি খণ্ডিত ছোট্ট একটি অংশ না থেকে বাংলাদেশের আদিবাসীদের এত ডাইভার্সিটি, এত তার সমৃদ্ধ, সেই সমৃদ্ধির জায়গাটাকে পূর্ণাঙ্গ রূপে দেখার জন্য আমাদের দরকার আসলে আদিবাসী স্টাডিজ ডিপার্টমেন্ট বা আদিবাসী স্টাডিজ একটা ইউনিভার্সিটি হলে পারে আরো ভালো হতো।
না সেটাই, আপনার কবিতা দির কথাও একই, আপনি ওই একই করে আগে যেটা বলছেন ওইটা। তারপরে কবিতা দিও বলছেন যে 1960 সালে এক পুনর্জাগরণ দরকার, মানে ওই বিষয়টা না সবাই চিন্তা করছে, সবাই চিন্তা করছে এখন। হ্যাঁ, যে বাংলা একাডেমি থেকে তো শুরু করবেন, পাশাপাশি যে আমাদের একাডেমি বা ইউনিভার্সিটি গুলোও যাতে যেন ওইটাকে কিভাবে সম্পৃক্ত করা যায়। যাই হোক, আমরা ওই বিষয় নিয়ে আরেকটু কি করব, আলাপ করব। তো আমার কাছে, আপনার কাছে আমি আরেকটা বিষয় যেটা জানতে চাই, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আপনি বাইরেও ঘুরেছেন, তো এই যে ফকলোর বা আমরা যে লোক সংস্কৃতি বা লোক সাহিত্য বা দিকে, তো ওইটার ভবিষ্যৎটা কি দেখতে পান? বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে আমাদের যদি মৌলিক জ্ঞানের কথা বলেন, সেটা কিন্তু এই আমাদের লোকায়ত জ্ঞান বা সাহিত্য বা সংস্কৃতির চর্চার ভিতরেই আছে, কিন্তু আমরা সেটাকে সবসময় অবমূল্যায়ন করে থাকি। সেটাকে মূল্যায়ন করলে পারে কিন্তু আমরা একটা গভীর জায়গাকে আবিষ্কার করতে পারবো এবং নিজেদের ভিতরে একটা আত্মশক্তিতেও আমরা বলীয়ান হয়ে উঠতে পারবো। এবং সব থেকে বড় ব্যাপার আমি দেখেছি যে মানে একটি বিষয় আমরা হয়তো একটু বাদ দিয়েও গেছি, সেটা হলো আমি যেটা বলতে চাই যে এই সুরক্ষার জন্য যেটা খুব প্রয়োজন, সেটি হচ্ছে যে আমাদের যদি শিক্ষা পদ্ধতির সঙ্গে এই একদম প্রাথমিক বিদ্যালয় থেকেই এই আদিবাসী বিষয়গুলো তাদের নিজেদের স্থানীয় শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়, তাহলে পারে সেটা আরো বেশি গ্রহণযোগ্য এবং মানে একটু সুরক্ষার জায়গাটা আরো আরো গভীর হবে। এবং তখন কিন্তু এখান থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা এক সময় যখন সামনে এগোবে, তারাও কিন্তু একটা কন্ট্রিবিউট করতে পারবে আর একটু উচ্চতর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের এই লোকায়ত জ্ঞানের বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেটাও ভাবনা চিন্তার আছে। না ওইটাই, মানে এখন জিনিসটা, হ্যাঁ আমি পজিটিভই দেখতে চাই আর কি, যে সব জায়গায় বিশেষ করে আমাদের এখানে যে নর্থ আমেরিকায় যদি বলি যে এমনিতে তো সারা পৃথিবী থেকে যে আসছেন, পাশাপাশি সারা পৃথিবী থেকে আসছে বলেই কিন্তু লোকাল আমরা যেটা বলে যে আদিবাসী বা মানে হুম স্বজাত বা স্বভূমির যে ওইটাকে কখনো আমরা কি করি না, মানে কি বলে এড়িয়ে চলি না, বা ওইটাকে কি করি না। হ্যাঁ, এটা এখন হুম বাংলাদেশেও ইউরোপীয় যেটা শিল্প সাহিত্যে যেহেতু আছে, স্বাভাবিক লোক সংস্কৃতিতেও কিছুটা হলেও, একটু আগেও যেটা আপনি প্রশ্ন করলেন যে প্রেজেন্টেশন, তো প্রেজেন্টেশন কিন্তু আমাদের পুরনো জিনিসটাকে নিয়ে আসাও তো এক ধরনের প্রেজেন্টেশন। অফকোর্স। এই যে আপনি যে বাঁশের কথা বললেন, যে আদিবাসীদের বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার এই যে লোকজ, যে আমরা বলছি বাদ্যযন্ত্র, হুম বাংলাদেশে তো অনেক আছে, আমরা তো বাংলাদেশ তো খুব কম চর্চা করি। তো এইরকম করে প্রত্যেকটা জাতির ক্ষেত্রে যে লোকজ যে বাদ্যযন্ত্রগুলো আছে, ওইটা নিয়েও যদি আমরা ছোটখাটো একটা মিউজিয়ামও, মানে আমি জানি না হুম হুম। দেখি না, এখানে কিন্তু আছে। হুম, হ্যাঁ, আপনার বোস্টনেও আছে, ওনাদের কিন্তু আলাদা একটা আদিবাসীদের একটা ছোট হ্যাঁ এলাকা। হ্যাঁ। তো এইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ওটা কিন্তু টিকিট দিয়েও দেখে মানুষ। হ্যাঁ, তো তো সেই ধরনের চিন্তা। আচ্ছা, এটা গেল একটা জিনিস, আর একটা আপনি একটু আগে তো বললেন অনেকের কাছে বা অনেক কিছু, তো আপনি আমরা যারা শুনছি, আপনি দেখছেন যে আজকের বেশিরভাগ দর্শক কিন্তু আদিবাসী মানে জনগোষ্ঠী, সেটা জি জি। সিলেটের, চিটাগাংয়ের এবং ময়মনসিংহ, নেত্রকোনা বা উত্তরবঙ্গের কিছুটা হুম কম আছে, কিন্তু উত্তরবঙ্গ নিয়েও আমরা কাজ করছি। তো এই যে আমাদের সবাইকে, যারা দেশে এবং বিদেশে সবার উদ্দেশ্যে আপনার একটা মানে কি বলবো, মানে জাস্ট আপনার বোধ থেকে যদি কিছু বলতে চান বা কিছু বলেন, তার কারণ আমার অনেকক্ষণ সময় হয়ে আসছে, তো আপনারও আমি জানি অনেক কাজ, আমি বেশিক্ষণ ধরে রাখতে যাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই। আমার জায়গা থেকে যদি আমি কথা বলি, সেটা হলো আমি যেটা দেখি যে আদিবাসীদের জীবন যাপন, তাদের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের ভিতরে একটি শক্তি আছে, সেই শক্তির জায়গাটা যদি আপনারা সবাই নিজের মতো করে আঁকড়ে ধরে নিজস্বতাকে প্রকাশ করতে পারেন, সেটা কিন্তু আমাদের কাছেও আপনারা একটা শ্রদ্ধার স্থান মানে পৌঁছাতে পারবেন, শুধু জাতীয়ভাবে না, এটা আন্তর্জাতিক পর্যায়েও। আমি বারবারই দেখেছি, যেমন ভাষার বিষয়টা নিয়ে আপনি যদি আপনার মাতৃভাষাটাকেই সুন্দরভাবে চর্চা করতে পারেন, আপনি অবশ্যই সম্মানিত হবেন। যেমন আমি নিজেই নিজের কথাই যদি বলি, আমি বললাম যে 10টি দেশ ঘুরেছি এবং আমেরিকারই 6টি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু ইংরেজিতে কোনো বক্তৃতা দেয়নি। আমি আমার মাতৃভাষায় বাংলাতেই বক্তৃতা দিয়েছি, এবং ওরা কিন্তু এটাকেই এনজয় করে। আমি জিজ্ঞাসা করেছি কোন ভাষায় দিতে, তো তুমি তোমার মাতৃভাষাতেই দিবে, কারণ তুমি তো তোমার মাতৃভাষাতেই তোমার নিজেকে সব থেকে বেশি এক্সপ্রেস করতে পারবে। আমরা তো তোমাকে জানতে চাই,
এটা কিন্তু আমেরিকানদের কথা, ইউরোপিয়ানদের কথা। আমরা তোমাকে নিয়ে এসেছি তোমাকে বোঝার জন্য, তোমাকে জানার জন্য। তোমার ভাষা আমাদের জন্য সমস্যা নয়, তোমার ভাষা আমরা অনুবাদ করে নেবো, আমাদের এক্সপার্ট আছে, সে তোমার পাশে থাকবে, সে তোমার কথা অনুবাদ করবে। তো এইভাবে কিন্তু আদিবাসীরাও যদি তাদের নিজেদের মাতৃভাষাকে চর্চা করে তাদের যে নিজেদের মৌলিক জ্ঞানের যে জায়গাটা আছে সেটাকে যদি মানে নিরন্তর, শুধু বিচ্ছিন্ন ভাবে না, মানে একদম ক্রমাগত ভাবে, আমি যেমন প্রণমহী বঙ্গমাতার কাজ করছি, মানে একদম ক্রমাগত ভাবে কাজটা করছি 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 করতে করতে কিন্তু একটি জায়গায় কিন্তু মানুষের ভিতরে একটি ধারণা বদলে যাবে। সেই জায়গাটা পৌঁছানোটা খুব জরুরি। কিন্তু আমরা যদি বিচ্ছিন্নভাবে একটু কাজ করে আমার মূল্যায়ন হচ্ছে না, আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু আপনার মূল্যায়ন কখনোই হবে না। আপনাকেও কিন্তু একটু একটু জিদ নিয়ে, একটু ইয়ে নিয়ে কিন্তু কাজটা করতে হবে, দায়িত্ব নিয়ে, যে হ্যাঁ, আমি খুব প্রত্যয় নিয়ে কাজ করব, আমি আমার এই জাতিগোষ্ঠীর এই ভাষা এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতিকরণের ক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকবে। সেই জায়গাটা যদি থাকে, অবশ্যই আমার মনে হয় যে আমরাই তো ধন্য হব। যার কারণ আমি দেখেছি যে আমি বাংলা সাহিত্যের গবেষণা করতে, যে আমাকে তো বাংলা সাহিত্যের আদি রূপকে অন্বেষণ করতে গিয়ে বারবার তো ফিরে যেতে হয়েছে সেই আদিবাসীদের কাছে, এবং তারাই তো বাংলা ভাষা সাহিত্যের আদি রূপটাকে, আদি ধর্মটাকে রক্ষা করেছেন। যেমন এই ভূখণ্ডের আদিতে সব মানুষ ছিল বৌদ্ধ, এটা আমার কথা নয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। তারপরে তারা হয়েছে হিন্দু, তারপরে তারা হয়েছেন মুসলিম, কিন্তু আদি রূপ তো সে বৌদ্ধ। বৌদ্ধ জাতিগোষ্ঠী তো আদিবাসীরা, এদেশের অনেক আদিবাসীরা বৌদ্ধ, এবং তাদের ভিতরে তো আমাদের প্রাচীন যে সাহিত্যিক সাংস্কৃতিক, আমাদের যে দর্শন, আমাদের যে ভক্তি, আমাদের যে লোকায়ত জ্ঞানের যে চর্চা, সেটাকে তো সেখানে 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 কিন্তু চর্চা প্রবাহিত হচ্ছে। সেটা হয়তো তারাও কনসাস না, এবং আমরা যারা গবেষক তারাও কনসাস না, কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণের পথ দিয়ে যাই, নিশ্চয়ই সেটাকে আমরা খুব বড় করে দেখতে পাই। সেটাই। তো না, এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মধ্যেও এই যে শিক্ষিত যেটা হয় বাংলা সাহিত্য, মানে বাংলা ভাষীর কাছে ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে যখন ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হয়, তখন কিন্তু নিজেদের ভাষা বা নিজেদের লোক সংস্কৃতিকে একটু এড়িয়ে যাওয়া বা একটু ওই হম যে হম। মানে এক ধরনের মানে হীনমন্যতা বোধ ওইটাও কাজ করে হয়তো, জানি না। তো আমরা আশা করবো যে আপনি যে দিকগুলো বলেছেন, যে বিষয়গুলো বলেছেন, খেয়াল করব বা কি করব, কারণ আমরা নিজেদের শ্রদ্ধা, মানে নিজেদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে যদি শ্রদ্ধা না করি, নিজের ভাষাকে নিজেদের গানকে যদি কি না করি, শ্রদ্ধা না করি বা নিজে না ভালোবাসি, কেউ তো করে দিবেন না। আমরা ওইটাতে না একমত। না। আমরা হ্যাঁ, ওইটাতে ঠিক। একমত। তো আরেকটা বিষয় যেটা আপনি একটু বলেছেনও, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 ইয়ার্স, মানে 50 বছর, এবার 50 বছর পূর্ণ হলো। যদিও দেশ হিসাবে আমরা বলবো যে 50 বছর খুব বেশি দিন না। তো আপনি জাস্ট আমাদের হয়ে আর কি, যারা এখন, কারণ এইগুলা কিন্তু আমরা সবার কাছেই বলবো, কারণ আমরা পরবর্তীতে ওইগুলাকেই আমরা যারা কথা বলছি, আপনি যেগুলো বলছেন ওইটা আমরা লিখিত ভাবে আমরা একটা বই আকারে এবং একটা মানে একজন সংকলন বের করতে চেষ্টা করছি। তো যারা আমরা বলবো শুধু মহল না, আমরা যারা সরাসরি সম্পৃক্ত, মানে আপনি একটু আগে বলেন যে সংস্কৃতি মন্ত্রণালয়, তারপরে হলো শিক্ষা মন্ত্রণালয় বা ইউনিভার্সিটি গুলা, বা এই যে বিভিন্ন ধরনের যে মন্ত্রণালয়গুলো আছে নিশ্চয়ই। যারা আদিবাসীদের নিয়ে কাজ করছেন, হ্যাঁ, আমি জানি না কোন কোন মন্ত্রণালয়ে কাজ করছে, বা যারা মানে একদম আমাদের একাডেমিশিয়ান যারা আছে, ওনাদের সম্পর্কে বা ওনাদেরকে, আদিবাসীদের সাথে যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ করছেন, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন যে ওনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে, বা কি মানে কোন ক্ষেত্রে কিভাবে ওনাদের কাছ থেকে আমরা কি পেতে পারি, বা ওনারা কি করা উচিত। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন আসলে। আমি যেটা বলছিলাম, ইউনেস্কো কনভেনশনের বরাত দিয়ে, যে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ যে কনভেনশন আছে, সেই কনভেনশনের ভিতরে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখই আছে যে রাষ্ট্রের দায়িত্বের ভিতরে পড়ে এই রাষ্ট্রের যে জনগোষ্ঠী আছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা করা। শুধু ইউনেস্কো কনভেনশন না, আমাদের সংবিধানের ভিতরেও আছে, যে সংবিধানের একটা ক্লজই আছে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার যারা ধারক বাহক তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে। কিন্তু সেই ক্লজটা দিয়ে, সেই পয়েন্টটা দিয়ে, সেই অনুচ্ছেদটা দিয়ে কিন্তু আমরা কিন্তু সেইভাবে কাজ করিনি। কারণ শুধু রাষ্ট্রের সংবিধানের ভিতরে এই লাইনটা লেখা আছে,
কিন্তু আমরা তো কখনো নিজেদেরকে প্রকাশ করিনি যে আমি এই সংস্কৃতির এই দেশের একজন মানুষ এবং আমার কমিউনিটি এই সংস্কৃতি ঐতিহ্য চর্চা করে এবং দীর্ঘদিন ধরে এটা এটা চর্চা করে আসছে। এটা সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের এবং সেই দায়িত্ব আপনারা বুঝে নিন। আমরা দাবি করি যে আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন। সেই জায়গা থেকে যদি কথা বলা যায় তাহলে আমার মনে হয় যে আলোচনাটা এই ধরনের আলোচনার একটা অর্থ থাকে এবং অবশ্যই আপনাদের ভিতরে একটা ইউনিটি যদি তৈরি হয়, ইউনিটি তৈরি হলে পারে সেই ইউনিটির ভিত্তিতে আমি যেটা বলবো যে ইউনেস্কো কনভেনশনের যে প্রেসক্রাইব ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনারা যদি এই যে লোকজ সংস্কৃতি আপনাদের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি শনাক্তকরণ করে সেটার ফর্মটা তৈরি করে সেটা যদি আমাদের কালচারাল মিনিস্ট্রিতে দেন তাহলে অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল হবে এবং যখন আহ মানে আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রাষ্ট্রীয় তালিকায় আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়গুলো উপাদানগুলো যুক্ত হবে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্র বাধ্য আপনাকে সুরক্ষা দিতে কিন্তু ওই যে যেটা আপনি বলছিলেন যে আপনি নিজে কিছুই করবেন না কিন্তু আপনার মুখে কেউ খাবার তুলে দেবে সেটা তো হতে পারে না অসম্ভব আপনাকে করতে হবে আপনাকে আপনার কাজটা শেষ করার পরে আপনি তারপরে দাবি করতে পারেন যে হ্যাঁ এখন তো তালিকাভুক্ত আমি আমার সংস্কৃতি তালিকাভুক্ত রাষ্ট্রের তালিকাভুক্ত রাষ্ট্রের ন্যাশনাল ইনটেনজিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত তখন কিন্তু রাষ্ট্র নিজেই সংরক্ষণের দায়িত্ব নেবে এবং সেই কাজটাই মানে সায়েন্টিফিক্যালি করা শুরু করা উচিত এবং এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি একটা জার্নাল করি ভাবনগর ইন্টারন্যাশনাল জার্নাল ফর বেঙ্গল স্টাডিজ সেখানে কিন্তু আমরা এই ইউনেস্কো কনভেনশনের সবগুলো কনভেনশন এর মাঝে বাংলায় অনুবাদ করেছি ইংরেজিতে তো আছেই ইউনেস্কোর ইয়েতে পাবেন এবং বাংলার এই অনুবাদটা নিয়ে যদি আপনারা একটু দেখেন দেখে সেটাকে পাঠ করে আপনাদের কর্মপদ্ধতিটা কি হতে পারে এবং সেই কর্মপদ্ধতিটা শেষ করার পরে আমিও আপনাদের সঙ্গে থাকতে রাজি আছি তারপরে যদি আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হয় সেটাকে নথিভুক্ত করার জন্য সেটা আমরা যেতে পারি যে আমরা সেটাকে ন্যাশনাল তালিকার অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে পারি এবং অন্তর্ভুক্ত হলেই কিন্তু সুরক্ষার প্রসঙ্গটা আসবে এবং তখন কিন্তু আপনি নিজেকে নিজে আর অবহেলা করবেন না নিজেও তখন সচেতন হবেন হ্যাঁ, মূলত দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। এটা হলো প্রথম হুম। কথা, যে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। না, ওইটা ঠিক আছে। হ্যাঁ, ওইটা নিয়েই আমরা বিভিন্নভাবে কাজ করছি বা মানে আলোচনা চলতেছে। তো ওইটাতেও আমাদের খামতি আছে বা ঘাটতি আছে। তো এর সাথে সাথে আমরা যেটা বলতে চাই যে আমরা যারা এটা নিয়ে যারা গবেষণা করছেন বা যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন বা সরাসরি ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আছেন, ওনাদের সুবিধাও আমরা কামনা করছি। আর সর্বশেষ আমি যেটা বলবো যে এই যে আপনার অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে তো আপনি তো লালন অনেক কাজ করছেন, আই নো, মানে ওইটা বললে শেষ হবে না। আমরা অনেক কাজ অনেক এই যে টিমের ফোক আছে গান নিয়ে তারপরে নাটক নিয়ে অনেক কিছু করার মধ্যেও যে আদিবাসী যে এইটা চলে আসার পিছনের কারণটা কি, আর এতদিন ধরে কাজ করার পরে আপনার যে মানে অভিজ্ঞতা যেটা অন্যমধুর হতে পারে ওইটুকু বলে সবাই শোনার হয়ে আছে। হ্যাঁ এটা আসলে আমি যে খুব আকস্মিক ভাবে এসেছি তা নয় আমি আসলে একদমই যেহেতু আমি সব সময় নতুন একটি জ্ঞানের প্রতি আমার আকর্ষণ আছে আর আমি আমার কথার ভিতরে বলেছি আমার যে গবেষণার জগৎ সেই গবেষণার একটা পারিপার্শ্বিক প্রয়োজনেই গিয়েছি আরেকটি বিষয় আছে যে আদিবাসীদের আহ অনেক কিছুই এখনো অজানা এবং আদিবাসীদের উপরে যত বই পুস্তক প্রকাশিত হয়েছে আমি সেগুলো দেখি লক্ষ্য করি কিন্তু লক্ষ্য করার পরে আদিবাসীদের সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন আমি নতুন কিছু দেখতে পাই নতুন কিছু জানতে পারি নতুন কিছু পর্যবেক্ষণ পাই সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু অনেক গ্যাপ রয়ে গেছে আদিবাসী গবেষণায় সেই গ্যাপটা যেটুকু আমার অবজারভেশনে ধরা পড়ছে সেটুকু আমি পূর্ণ করতে পারি সেই জায়গা থেকেই মূলত আমি কাজ করি যেমন প্রফেসর আফসার আহমদ আমার এমফিল সুপারভাইজার ছিলেন তিনি চাকমাদের চাকমা নৃগোষ্ঠী নাট্য নিয়ে গবেষণা করেছেন কিন্তু তিনি কখনোই বুদ্ধ নাটকের এই বৌদ্ধ কীর্তনের এই ফর্ম নিয়ে কাজ করেননি তার লেখায় কোথাও নেই বা জামিল আহমেদের কাজ আছে তার লেখার ভিতরেও এটা নিয়ে কাজ নেই বা হাজংদের মহিষাসুর বধ নিয়ে কোথাও এটা নিয়ে লেখা নাই
সেই কাজগুলো মূলত আমি কাজ করি। আর যেমন মণিপুরীদের রাসের কথা। রাস আমরা সবাই বিনোদনের জন্য দেখে আসি, চলে আসি। কিন্তু রাস যে গভীর একটা দর্শন, রাসের প্রত্যেকটা বিষয় যে খুব গভীর তাৎপর্যপূর্ণ, তাৎপর্যমণ্ডিত, সেটা একটু ন্যারেটিভ একটা যদি একটা রিসার্চ হতে পারে, সেই রিসার্চের ভিত্তিতে পরবর্তীতে যদি আরেকটু বিশ্লেষণী রিসার্চ হতে হয়, তাহলে সেটা ভালো হতে পারে। সেক্ষেত্রে আমার একাই কিন্তু ২ রকম রোল প্লে করতে হয়েছে। একটা হলো যে আমি ওই ডেসক্রিপটিভ রিসার্চ সেটাও আমাকে করতে হয়েছে পর্যবেক্ষণ থেকে বর্ণনামূলক, এবং পরবর্তীতে যেমন আমি শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে নটপালার যে তুলনামূলক আলোচনা করেছি, মানে সেটা সেই সেই বিশ্লেষণধর্মী কাজটাও করতে হয়েছে। কিন্তু আমি মনে করি যে এইটা যদি আরো অনেকেই এই ধরনের কাজে আসতো, তাহলে কেউ বর্ণনামূলক কাজ করবে, কেউ বিশ্লেষণীমূলক কাজ করবে। কিন্তু এইগুলো যেহেতু সবই আমাদের প্যাশন থেকে হচ্ছে, আমরা কিন্তু কোথাও থেকে কোনো উদ্দীপনা পাইনি। আমরা না কোনো ইনস্টিটিউট থেকে উৎসাহ পেয়েছি, না কোনো ব্যক্তির কাছ থেকে উদ্দীপনা পেয়েছি। আমরা কিন্তু নিজের মন থেকে এই কাজগুলো করি, এবং আদিবাসীদের উপরে যারাই গবেষণা করেছে, কিছু এনজিও বাদে অধিকাংশ দেখা যাচ্ছে পার্সোনাল রিসার্চ। কিন্তু আমাদের এখানে কোনো নাই, স্কলারশিপ নাই। স্কলারশিপ থাকলে পারে এই কাজগুলো আরো গভীরভাবে, আরো তাৎপর্যপূর্ণভাবে, আরো ভালো একাডেমিক জায়গা থেকে করা যেতে পারত। সেক্ষেত্রে স্কলারশিপের জায়গাটা কিভাবে তৈরি হতে পারে সেটা নিয়েও আপনারা ভাবতে পারেন, আমরাও ভাবতে পারি। এবং সেটা মানে সরকারকেও কিভাবে রাজি করানো যেতে পারে, বিভিন্নভাবে স্কলারশিপ থাকতে পারে। যেমন মাতৃভাষা ইনস্টিটিউট কিছুই করছে না, কিন্তু মাতৃভাষা ইনস্টিটিউট যদি একটা আদিবাসী গবেষণার জন্য একটা স্কলারশিপ তারা যদি রাষ্ট্র থেকে দেওয়ার অর্গানাইজ করতে পারে, যে হ্যাঁ ঠিক আছে, প্রতি বছর 10টা আদিবাসী কমিউনিটির উপরে যারা রিসার্চ করবে তাদের স্কলারশিপ দেবে। যেমন কেউ যদি চাকমাদের উপরে রিসার্চ করে তাদেরকে স্কলারশিপ দেবে, তারা প্রপোজাল দিবে, রিসার্চাররা প্রপোজালে অ্যাকসেপ্টেড হলে সে টাকা পাবে এবং সে কাজ করবে, এবং সেটা থাকবে 1 বছর না, 2 বছর না, 3 বছর, 5 বছর ব্যাপী একটি চাকরির মতো একটি গবেষণা কর্ম থাকবে। তখন সে ডিভোটেডলি কাজটার ভিতরে যুক্ত হতে পারবে। কিন্তু আমাদের দেশে আরেকটি প্রবলেম আছে, সেটা হলো যে রিসার্চারদের ভিতর তো প্রফেশনালিজম নাই। আজকে ইউরোপ আমেরিকাতে যেভাবে রিসার্চাররা প্রফেশনালিজম আছে, সেটাও সমস্যা হয়। আমাদের বাংলা একাডেমিতে অনেক মানে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই স্কলারশিপ দিতে, যে অনেক গবেষণা বৃত্তি আছে কিন্তু সেই বৃত্তিগুলো কখনোই কার্যকরী হয়নি, কারণ একজন গবেষক পার্ট টাইম রিসার্চ করতে আসে। তারা হঠাৎ করে হয়তো ছাত্র বা কোনো একজন অবসরপ্রাপ্ত লোক এসেছেন, মানে টাকাগুলো নিলেন, তারপরে 1 বছর চলে যাওয়ার পরে আর তার কোনো খোঁজ নাই। তার ফোন ধরে নেওয়া যায় না, তার ঠিকানায় পাওয়া যায় না। শেষ পর্যন্ত আমাদের জবাবদিহিতার ভিতরে পড়তে হয়। তো মানে ওইরকম যেন না হয়, হুম, হুম। সেটাও ভাবতে হবে যে কোন পদ্ধতিতে কাজগুলো হতে পারে। এটা খুব বড় কাজ, কিন্তু এই ধরনের কাজ করতে গেলে পারে অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। না, সেটাই না, আমাদের দৈন্যতা কিন্তু সব দিকেই, শুধু আর্থিক বা কি ক্ষেত্রেই না, মানে সব ক্ষেত্রেই দৈন্যতা আর কি, আমরা যেটা হুম বলি হুম বলি। তো রিসার্চের ক্ষেত্রে তো অনেক অনেক হুম অনেক হুম অনেক পিছনে আছি। আর বিশেষ করে আদিবাসীদের কথা বলতে গেলে, আদিবাসী আপনি যে সঙ্গীত বা এই যে নাট্যশাস্ত্র বা হুম ফোকলোর, এই যে বাদ্যযন্ত্র, ওইগুলো নিয়ে তো কাজ কখনো হয়নি। বা একটু আগে যে বলে পানীয় বা খাদ্য যে ফুড হেভি, তারপরে হলো আপনার আমরা যেটা বলি যে আহ রন্ধন শিল্প তো একটা আর্ট, তাই না? রন্ধন শিল্প নিয়ে হুম আমাদের, হুম, তা তো বটে। তো ওইটা নিয়েও যে কত ধরনের এই যে মিঠুন রাসায়নিক যে কাজের কথা বলবো, ওই ধরনের কিন্তু অনেক কাজ করার স্কোপ আছে। কিন্তু ওইটা কি, অবশ্যই। মানে আমি যেটা বলতে চাই যে আপনার মাধ্যমে আর কি, তো এই জন্য আপনাকে নিয়ে আসছে, অন্ততপক্ষে আপনার থেকে বল সবাইকে উৎসাহিত পাবেন যে না, অনেকে এখন বুঝতেই পারে না যে কি করবে। ওরা সবাই হ্যাঁ ভাবে যে হ্যাঁ। মানে কি, মানে আদিবাসী কি মানে হলো একটু গল্প লেখা বা গান করা বা গান, মানে কবিতা লেখা বা একটু নিজেদের সম্পর্কে লেখা, আমি আছি আমি, ওইটাই তো শেষ না। অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেক বিষয় আছে যেটা যে মানে অবশ্যই অবশ্যই। দেশেরও সম্পদ, জাতীয় সম্পদ। তো যাই হোক, আমরা অনেক সময় নিয়ে কথা বলেছি। আর মণিপুরীদের আমি যেহেতু নিজস্ব দিক থেকেই বলতে চাচ্ছি, হ্যাঁ, মণিপুরীদের নিয়ে কিন্তু অনেক জটিলতা আছে। আমরা আগামীতে আরো, যেমন যে রাসের কথা বলতে গেলে লাই হারাবার কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওইগুলা নিয়ে আরো অনেক রাস নৃত্যটা অনেকটা এখন ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল নৃত্যে চলে গেছে। কিন্তু ওইটার হুম যে মানে লাই হারাও বা আমাদের যে নিজস্ব যে ফর্ম ডান্স থেকে যাচ্ছে, ওইটা অনেকেই ভুলে যাচ্ছে। বা ওইটার মানে হয়তো বাংলাদেশে ওইভাবে আলোচনা বা ওই ধরনের চর্চা না হওয়ার পিছনে বা ওই ধরনের গবেষণা না হওয়ার পিছনে কিন্তু অনেকটা
ঘাটতি থেকে যায়। তো সেক্ষেত্রে একটা জাতির রিপ্রেজেন্টেশনটাও অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা ওইটা নিয়ে ডিটেলস আলাপ করতে চাচ্ছি না, আরেকদিন হয়তো ওইটা নিয়ে আলাপ করবো। শেষে কবিতাটির একটা আসছে এথনিক স্টাডিজ। আচ্ছা, এথনিক স্টাডিজ কি সরকারি সরাসরি আদিবাসী সেশনের সাথে কোনো প্রবলেম আছে যখন বিশ্ববিদ্যালয়ের এক অটোনমাস প্রতিষ্ঠান? আমি জানি না আপনি সেই সেই আহ, না, আপনাকে হয়তো সরাসরি বলা যাবে না, আপনার একটা মন্তব্য দিতে পারেন, কারণ আপনি সেই সেই পদে বা সেই মানে কি নেই, কোনো ইউনিভার্সিটিতে সরাসরি তো সম্পৃক্ত না। ইউনিভার্সিটি যদিও বাংলাদেশের অটোনমাস প্রতিষ্ঠান, কিন্তু আমি জানি না কতটুকু ওনারা কুমিল্লা ইউনিভার্সিটি একটা কাজ করছেন, তাও সাহিত্যের আন্ডারে, বাংলা সাহিত্যের আন্ডারে, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় স্টাডিজ আদিবাসী স্টাডিজ করতে পারেন কিনা ঠিক জানি না না, বাংলাদেশে। এটা আসলে হতে পারে। এটা হলো যে আসলে ডিপার্টমেন্ট গুলো কিভাবে খোলা হয়। ডিপার্টমেন্ট তো একটা প্রপোজালের ভিত্তিতে হয়, বা নতুন বিশ্ববিদ্যালয় হলে পারে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের ভিসিরা তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে বিভাগ খুলতে পারে। হ্যাঁ, এটা নির্ভর করে আসলে মানে বিশ্ববিদ্যালয় চাই কিনা, বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ব্যক্তি চাইতে হয়। সেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যিনি আছেন। আমরা বাইরে থেকে শুধু মানে ইয়ে করতে পারি, উস্কানি দিতে পারি কোনো একটা প্রফেসরের সঙ্গে বা কোনো একটা ডিপার্টমেন্টের চেয়ারের সঙ্গে কথা বলতে পারি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমার বন্ধু হাকিম আরিফ, সে বাংলা বিভাগে প্রথমে শিক্ষকতা করতো, ওখান থেকে ভাষা বিজ্ঞান বিভাগে গেছিলেন। ভাষা বিজ্ঞান বিভাগ থেকে সে আবার নতুন বিভাগ করেছে, ল্যাঙ্গুয়েজ ডিজাস্টার বিভাগ, এবং এখন তিনি সেখানে চলে গেছেন। এইভাবে কিন্তু হয়। হাকিম আরিফ নিজেই কিন্তু ভাষা বিজ্ঞান থেকে এই ল্যাঙ্গুয়েজ ডিজাস্টার বিভাগ প্রস্তাবনা দিয়ে সেই বিভাগের চেয়ার হিসেবে সেই বিভাগের সব কারিকুলাম তৈরি করে ওখানে গেছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন অনেক নতুন বিভাগ হচ্ছে, যেমন আমার প্রস্তাবনাতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, আমার পিএইচডি সুপারভাইজার বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে যেটা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাংস্কৃতিক অধ্যয়ন ও বাংলাদেশ স্টাডিজ নামে একটা বিভাগ হয়েছে। সেই বিভাগের নাম এবং প্রপোজাল কিন্তু আমার তৈরি করে দেওয়া ছিল। কিন্তু এটা একদিনে হয়নি। এটা প্রথমে আমি এই প্রপোজাল এবং নামটা আমার স্বপ্ন থেকে, যেহেতু আমি কালচারাল হেরিটেজের স্টাডিজ চর্চা করি, এটা বহুদিন ধরে কাজ করছিলাম। প্রথমে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ থেকে আমার একজন শিষ্য আব্দুল হালিম প্রামাণিক সম্রাট, ওর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করেছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে যখন বিশ্বজিৎ ঘোষ আসলো, বিশ্বজিৎ ঘোষের সঙ্গে আমি কথা বললাম যে স্যার, এরকম কালচারাল হেরিটেজ এন্ড বাংলাদেশ স্টাডিজ নামে একটা বিভাগ আপনার বিশ্ববিদ্যালয়ে খোলেন, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন একটা বিভাগ খোলেন যেটা বাংলাদেশে কোথাও নেই। তো বললে যেটা কি হবে। তখন আমি পুরো কিন্তু ইউনেস্কো কনভেনশন অনুযায়ী সব একদম প্রপোজাল এভরিথিং করে দিলাম, কতগুলো কি কি কারিকুলাম থাকবে, রিসোর্স কি কি আছে, কারা রেডি আছে শিক্ষক হিসাবে যাওয়ার জন্য। এবং সেটা কিন্তু হয়েছে। সেক্ষেত্রে আদিবাসী স্টাডিজ অবশ্যই হতে পারে। কারণ এখানে নৃবিজ্ঞান বিভাগ আছে, নৃবিজ্ঞান বিভাগ কিন্তু মানে যে অ্যাপ্রোচ থেকে কাজ করে সেই অ্যাপ্রোচে কিন্তু আদিবাসী ঠিক থিয়েটার স্টাডিজ ডিপার্টমেন্টে যতটুকু আদিবাসী গুরুত্ব পায়, বা ফোকলোর ডিপার্টমেন্টে যতটুকু আদিবাসী গুরুত্ব পায় ততটুকুই গুরুত্ব পায়। কিন্তু আদিবাসী স্টাডিজ স্বতন্ত্র বিভাগ হওয়া এই কারণে প্রয়োজন যে বাংলাদেশে তো সরকারি হিসাবেই তো 43টা বা 44টা আদিবাসী গোষ্ঠী আছে, কিন্তু সরকারি হিসাবের বাইরে এশিয়াটিক সোসাইটি হিসেবে 100টা কমিউনিটি আছে, এবং তাদের প্রত্যেকেরই মাদার টাং আছে। প্রত্যেকেরই বর্ণমালা থাক বা না থাক, কিন্তু তারা নিজের মাতৃভাষায় কথা বলে, নিজের মাতৃভাষায় গান গায়, নিজের মাতৃভাষায় তারা তাদের জীবন আচারের সবকিছু করে, এবং তাদের আলাদা খাদ্য অভ্যাস আছে। সেটাতে এশিয়াটিক সোসাইটি কালচারাল সার্ভে রিপোর্ট আদিবাসী বইটা দেখলে পরে আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু রিসোর্সও আছে আদিবাসী স্টাডিজ ডিপার্টমেন্ট খোলার জন্য, বা একটা বিশ্ববিদ্যালয় খোলার মতো রিসোর্স আমাদের কাছে আছে। যেমন আমি তো আমার কাছে মানে অনেকগুলো বই আপনাদের দেখালাম, এর বাইরে আমার এটা তো বাসায়, কিন্তু আমার অফিসেও কিন্তু মানে আরো বেশি বই রয়ে গেছে। আর এছাড়া তো বিদেশেও অনেক বই লেখা হয়েছে, সেগুলো তো অনেক বই আমাদের পিডিএফ কপি আছে, বা আমাদের বিভিন্ন ভাবে আমরা জানি। সেক্ষেত্রে সবই আছে, কিন্তু আপনাদের সেই রকম ভাবে একটা পরিকল্পনা করে এগোতে হবে। এখন আমি তখনই মানে এই যে এত আলোচনার পরে তখনই আমাদের সাফল্য আসবে আমি মনে করি, যদি আমাদের এই আলোচনার ভিত্তিতে কোনো একদিন বাংলাদেশে যদি আদিবাসী স্টাডিজ একটা ডিপার্টমেন্ট তৈরি হয়,
তাহলে একটা খুব বড় কাজ হতে পারে। যেমন এখানে অনেকগুলো বিভাগ, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই স্কোপ আছে। যেমন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা স্কোপ আছে, যেহেতু ওখানে অনেক আদিবাসী। আবার এদিকে ত্রিশাল জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও কিন্তু সুযোগ আছে। কারণ সেখানে ফোকলোর ডিপার্টমেন্ট আছে, কিন্তু অ্যানথ্রোপোলজি মনে হয় এখনো হয়নি। সেক্ষেত্রে ওখানে আপনার আদিবাসী মানে ডিপার্টমেন্ট হতেই পারে, স্টাডিজ ডিপার্টমেন্ট। বা রাজশাহীতেও সম্ভাবনা আছে, রাজশাহীতে ওই অঞ্চলে সমতলে অনেক আদিবাসী। রংপুর বিশ্ববিদ্যালয়ে সম্ভাবনা আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে মানে স্কোপ আছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে। কারণ ঢাকাতে কেন হতে পারে, ঢাকা বা জাহাঙ্গীরনগর হতে পারে, কারণ ঢাকাতে তো আপনার তো সব আদিবাসী গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা ঢাকাতেই থাকে বা এই এলাকায় থাকে। তো তারা যদি তাদের নিজেদের বিভাগ থাকলে নিশ্চয়ই তারা মানে সেই বিভাগে তারা পড়ার সুযোগ পাচ্ছে, এবং সেটা ইন্টারন্যাশনাল অনেক স্কলারশিপের সুযোগ আছে। না, বাইরে কিন্তু প্রচুর ডিমান্ড। এই যে হুম মানে সাউথ এশিয়ান স্টাডিজ এর আন্ডারে, অথবা আপনার লিঙ্গুইস্টিক স্টাডিজ এর আন্ডারে, অথবা আপনার এই যে নাট্যশাস্ত্রের উপরে, তারপরে হুম মিউজিকের উপরে, তারপরে আপনার মেডিসিনের উপরে। এখন হুম মেডিসিন, হুম, মেডিসিনেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে। আমরা যেটা অবশ্যই। যে দেশজ, যেটা আমরা চাইনিজ নিয়ে কাজ করছি বা বিভিন্ন এশিয়ান ফিডের, যাই হোক, এই কন্টেক্সটটা কিন্তু বাংলাদেশে একটা বিরাট একটা সম্ভাবনায় বলছি। তো এর জন্য যদিও আজকে আমরা আমরা আদিবাসী সাহিত্যের অনুষ্ঠানের একটা হিসাবে সিরিজের একটা অংশ হিসেবে করছি, কিন্তু বাংলাদেশে আদিবাসীদের নিয়ে কাজ করা অনেক স্কোপ আছে। আমরা মনে করি ওইটা নিয়ে আগামীতে আরো কি বলবো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন একটা দিগন্ত চলে আসবে। তো অনেক অনেক ধন্যবাদ। আমরা সব শেষে, কারণ অনেকক্ষণ হলো, আপনাকে আর ধরে রাখতে যাচ্ছি না, একদম 1 ঘন্টা 50 মিনিট। তো আমি জানি না কখন চলে গেছে। তো আমি জানি না, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। তবে আমরা বাধিত, মানে আমরা খুব আপ্লুত যে আপনাকে পেয়ে। জানি সবার মাধ্যমে সবকিছু হয়তো হবে না। তারপরে আমরা ছোট ছোট, এই যে আমার একটু চেষ্টা, আপনার একটু চেষ্টা, আরেকজনের একটু চেষ্টা, সব হ্যাঁ মিলিয়ে হ্যাঁ মিলিয়ে যদি আমরা কিছু করতে পারি, ওটাতেই হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। আহ আমি জানি না আগামীতে আমরা একটা সুন্দর সহনশীল একটা বাংলাদেশ চাই, যেখানে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের যে অপরাপর যে জাতিগোষ্ঠী বা অপরাপর যে ভাষাগুলো আছে, তাদের শোষ মহিমায় কি বলবো, মানে উজ্জ্বল হিসাবে থাকবে শুধু বাংলার নাচ বা বাংলার গান বা বাংলার সাহিত্য না, বাংলার সাহিত্য বা এর পাশাপাশি বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের স্যার যেটা বললেন যে বাংলাদেশের লোকজ সংস্কৃতি বলতে বা বাংলাদেশের লোক সংস্কৃতি বলবে বাংলাদেশের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর লোক সংস্কৃতিকেও বোঝাবে। হ্যাঁ, তো আমরা ওই আশা রাখছি। আপনার শেষ মন্তব্যটা করেন, তারপরে আমরা বিদায় নিব। না, আমি আর কোনো মন্তব্য করব না। সবার মঙ্গল হোক, এবং সবাইকে অবশ্যই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আর যারা এতক্ষণ খুব ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, এবং অগোছালো ছিল প্রচুর কথা, এবং কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার যদি কোনো ভুল থাকে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি আসলে এই প্রোগ্রামটার ভিতর দিয়ে নিজে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আপনারা যারা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নর ভিতর দিয়ে অনেক চিন্তার দুয়ার খুলেছে, এবং সেটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই কিছু না কিছু আহ, কাজ করতে পারবো। এবং আসলে তো আমাদের হলো, লেখকদের হলো অতৃপ্ত হৃদয়। আমাদের কাজ করে কখনো হৃদয় মানে তৃপ্ত হয় না। আর আদিবাসীদের বিষয় নিয়ে কাজ করতে গেলে হৃদয় কখনোই তৃপ্ত হবে না, কারণ এত বর্ণিল, এত বৈচিত্র্যময়, এবং যার অনেক কিছুই এখনো আবিষ্কারই করা হয়নি। সেই আবিষ্কারের পথ দিয়ে যেন যেতে পারি, সেই আশীর্বাদটুকু করবেন। সবার মঙ্গল হোক। জয় গুরু। জয় গুরু। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমাদেরকে মন্তব্য দিয়ে, প্রশ্ন করে, কি বলবো, আমাদের এই অনুষ্ঠান থেকে আরো লাইভলি, আরো প্রাণবন্ত করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং সর্বশেষে অনেকেই খোলা মনে আপনাকে কি বলবো ধন্যবাদ জানিয়েছেন। আপনার বই পেতে চাচ্ছেন, বই পাওয়াটা একদম ইজি। বাংলাদেশের প্রত্যেক, আমার মনে হয় অনলাইন কিগুলাতেও হ্যাঁ, পাওয়া যায়। রকমারি.com-এ পাওয়া যায় সবে। পেয়েছি, দেখেছি, অনুসারের নাম বলেই আপনারা যে সার্চ করবেন, অনেক বই আপনার পছন্দ মতো নিয়ে নিবেন। তারপরে আমি জানি না পিডিএফ আকারে আছেন কিনা, আছে কিনা, আমি দু একটা পড়েছি। তারপরে হলো ওনার একটা ব্লগও আছে, একটু খুঁজে দেখেন সামহার ইন ব্লগে, আর অন্য কোনো ব্লগে আছে কিনা জানি না, বাট আমি ওইটার সাথে জড়িত, তো ওইখানেও আছেন। আর স্যারের কাছে যদি আপনারা যেতে চান, সরাসরি বাংলা একাডেমিতে হাজির হবেন। উনি খুব আমি যতটুকু শুনেছি একদম খোলা মনের মানুষ, ওনার কাছে যেতে পারবেন। শুধু আমাদের আদিবাসীদের বিষয় না,
বাংলাদেশের পুরো আমি বলবো যে মানে লোকজ যে গান, লোক সংস্কৃতি, লোক সাহিত্য নিয়ে যা কিছু জানার স্যারের কাছে সরাসরি যান বা ফোন করবেন। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।